আমি আজকে খুব খুশি। বান্ধবীর হাসি মুখ দেখে শ্যামার মনও ভালো হয়ে যায়। এত খুশির কারণ কি? ফারিয়া হেসে হেসে বলল, ফিরোজ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। যেমন ফারিয়ার মুখের হাসি দেখে তার মন ভালো হয়ে গিয়েছিল, তেমনি ফারিয়ার মুখের কথা শুনে শ্যামার উপর বিনা মেঘে বজ্রপাত হলো। সে থমকে গেল, তার পুরো পৃথিবী থমকে গেল। কখন? কার সাথে? আজকেই মুনিয়া আপুর সাথে। আমার যে কি খুশি লাগছে। তোর অগ্রিম দাওয়াত। আমি এখন যাই, সন্ধ্যা হয়ে গেছে, আম্মা ভুগবে। ফারিয়া যেমন তুফানের মতো এসেছিল তেমন তুফানের মতোই চলে গেল। মাঝখান দিয়ে শ্যামাকে লন্ডভন্ড করে দিয়ে গেল। শ্যামা চুপচাপ দরজা বন্ধ করে মুখে হাত চেপে কেঁদে দেয়। সে তো মুখে প্রকাশ করেছিল যে ভালোবাসে, তারপরেও ফিরোজ কিভাবে রাজি হলো। শ্যামা পাগলের মতো কাঁদে। ফোন হাতে নিয়ে ফিরোজকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ জানায়। শ্যামার ভঙ্গুর মন ভাবে ফিরোজ তাকে ব্লক করে দিয়েছে। হাত দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে বলল, তোমাকে ছাড়া আমি মরে যাব, 1 সেকেন্ডও বাঁচতে পারবো না ফিরোজ। শ্যামা পাগলের মতো কাঁদে, নিজের সর্বশক্তি দিয়ে হাত কামড়ে ধরে। ফিরোজ তো তার অনুভূতির কথা জানতো, তাহলে কিভাবে এত সহজে রাজি হয়ে গেল? আবার ভাবলো, কোথায় ফিরোজের ফ্যামিলি আর কোথায় শ্যামাদের ফ্যামিলি? কত বড় লোক ওনারা, আর শ্যামারা মধ্যবিত্ত পরিবার। মুনিয়াদের ফ্যামিলি বেশ অবস্থা সম্পন্ন, ফিরোজদের সাথে টক্কর দিয়ে চলার ক্ষমতা আছে। এই ধনী গরিবের ব্যবধানের কারণে কি ফিরোজ শ্যামাকে আপন করে নিল না? শ্যামা এত কিছু মানতে চাইছে না, ভালোবাসায় পাগল মনে এসব সংজ্ঞা চলে না। রিপনের স্ত্রী শান্তা দরজা ধাক্কিয়ে ডাকে। শ্যামা জলদি ওড়না দিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করতে চায়। দরজা খুলে বলল, কি ভাবি? শান্তা শ্যামার দিকে তাকিয়ে থমকে যায়। ফর্সা মুখ কান্নার কারণে কেমন লাল দেখাচ্ছে, বেশি লাল হয়ে আছে নাকের ডগা। কান্না করছো কেন? ভাবি খুবই বিচক্ষণ মহিলা, ওনার কাছে কিছু লুকানো প্রায় অসম্ভব, কিন্তু শ্যামা চায় না ফিরোজের কথা তার ভাবি জানুক, কারণ ভাবি জানলেই ভাই জানবে, আর ভাই আর আব্বা যে ফিরোজকে একদম পছন্দ করে না সেটা সে জানে। তাই আবারও বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মাথা এত ব্যথা করছে ভাবি, মনে হচ্ছে মাথাটা ভেঙে ফেলি। শান্তা ননদের মাথা ব্যথা সম্পর্কে জ্ঞাত, তাই আর সন্দেহ না করে বলল, টাইগার বাম লাগিয়ে দেব? শ্যামা না করলো। নাপা খেয়েছি, একটু শুয়ে থাকি তাহলেই কমে যাবে। শান্তা দরজার কাছে গিয়ে বলল, ফুলকপির পকোড়া বানিয়েছি, রুমে দিয়ে যাব? শ্যামার কথা বলতে কষ্ট হচ্ছে, তার মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই কেঁদে দিবে। ফুলকপির পাকোড়া এদিকে তার কলিজা পাকোড়ার মতোই ভাজি হয়ে যাচ্ছে। অতি কষ্ট করে বলল, না রেখে দাও, ব্যথা সারলে খাবো। শান্তার কিছু না বলে দরজা টেনে বন্ধ করে চলে যায়। ভাবি চলে গেলে শ্যামা উঠে দরজা আটকে দেয়। এই কান্নার বহর কাউকে দেখানোর না, কাউকে বুঝানোর না, কাউকে বলে মন হালকা করার মতো না। এই কষ্ট গোপনীয়, একান্ত নিজের। শ্যামার মনে হচ্ছে ফিরোজ যদি বিয়ে করে ফেলে তাহলে শ্যামা মরে যাবে। অবুঝ অপরিপক্ক মন ফিরোজ ছাড়া আর কিছুই চায় না। তার মনে হয় ফিরোজের সঙ্গ পেলে আর কিছু চায় না। মোবাইল হাতে নিয়ে ফিরোজকে আবারও ফোন দেয়, কিন্তু বরাবরের মতো এবারও একটা মেয়ে বন্ধ বলে ঘোষণা করে। এই সার্ভিসের মেয়েটার কণ্ঠ সবসময় মিষ্টি মনে হলো, আজকে এত বিশ্রী লাগছে। শ্যামা মেসেঞ্জারে গিয়ে ফিরোজকে অগণিত মেসেজ পাঠায়। বুকটা এত কাঁপছে, চোখের পানি যেন কোনো বাদ মানছে না। ছেলের বউয়ের কাছে শ্যামার মাথা ব্যথার কথা জানতে পেরে উনি আসে, কাঠের দরজায় আঘাত করে মেয়েকে ডাকে। শ্যামা বিরক্ত হয়, উঠে দরজা খুলে আবারও বিছানায় শুয়ে পড়ে। ফাতেমা বেগম ভ্রু কুঁচকে মেয়েকে পর্যবেক্ষণ করে বলল, কি রে, বেশি খারাপ লাগছে নাকি? শ্যামা মাথা নেড়ে সম্মতি দেয়। ফাতেমা বেগম তাড়া দিয়ে বলল, কলপারে আয়, মাথায় পানি দিয়ে দিই। মাথায় তেল পানি দিস না বলেই এমন ব্যথা হয়। আয় আয় ওঠ। শ্যামা আস্তে করে বলল, মাথায় পানি দিয়েছি আম্মা। ফাতেমা বেগম তেল এনে শ্যামাকে দিয়ে দেয়। শ্যামা শান্ত হয়ে শুয়ে থাকে। একসময় ফাতেমা বেগম চলে গেলে শ্যামা মোবাইল হাতে নিয়ে গ্যালারি খুলে ফিরোজের অসংখ্য ছবি। একটা ছবি জুম করে সবচেয়ে পছন্দের জিনিসটা দেখলো। ফিরোজের থুতনিতে একটা গর্ত, সবসময় থুতনিতেই টোলটা থাকে। হাসলে আরো সুন্দর লাগে, ফিরোজ এমনিতেই সুন্দর, এই টোলের কারণে আরো সুন্দর লাগে। শ্যামা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই থুতনির গর্তটা ছুঁয়ে দেখার খুব লোভ ছিল। আদর করার ইচ্ছেগুলো অপূর্ণই থেকে যাবে। এত এত ইচ্ছা, সব স্বপ্ন এক মুহূর্তে শেষ হয়ে যাবে। শ্যামা ফুপিয়ে ওঠে, টুপটাপ চুমু খায় মোবাইলে, কান্না গলায় ফিসফিস করে বলল, তুমি আমার, শুধু আমার। মা না থাকলে পৃথিবীতে কারো কাছে নিজের অনুভূতি, কষ্ট, ইচ্ছা ঠিকঠাক প্রকাশ করা যায় না। ফিরোজ স্তব্ধ হয়ে সোফায় বসে আছে, মুখের ভাব গম্ভীর। সে আজকে সারাদিন হোটেলে ছিল, বাড়ির কোনো
কথা কিংবা আলোচনা সে জানে না। সন্ধ্যার আগে বাসায় এসে শুনল তার বিয়ে ঠিক। মাথায় আকাশ ভেঙে পড়লেও বোধহয় সে এতটা আঘাত পেত না যতটা এই সংবাদ শুনে পেয়েছে। তার বিয়ে ঠিক, অথচ সে জানে না তার মতামতের দাম নেই নাকি। মেয়েদের প্রতি বিতৃষ্ণার কথা মোহাম্মদ আলী জানেন, তারপরে কিভাবে উনি কাজ করলো। এতদিন ফিরোজ তার আব্বাকে যথেষ্ট সম্মান করে এসেছে। সে জেনে এসেছে সবাই তাকে না বুঝলেও তার আব্বা তাকে বুঝবে, কিন্তু উনি এটা কি করলো। মোহাম্মদ আলী বাহিরে গেছে। ফারিয়া ছুটে এসে জানালো শ্যামাকে দাওয়াত দিয়ে এসেছে। শ্যামার নাম কানে যেতে ফিরোজের কপালের পাশে নীল টান টান হয়ে ফুলে ওঠে। আর কেউ না জানলেও সে তো জানে তার জন্য শ্যামা কতটা পাগল। এই খবর শুনে না জানি কি করছে। ফিরোজের বুকে যন্ত্রণা হলো, ইচ্ছে করলো সব ভেঙে গুড়িয়ে দিতে। রোজিনা বেগম সামনে ঘোরাঘুরি করছে। ফিরোজ ওনার দিকে তাকালে উনি বলল, তোমার আব্বা যা করেছে ভেবেচিন্তেই করেছে। ফিরোজের রাগে গা জ্বলে যাচ্ছে, তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আমার মতামত ছাড়া এই সিদ্ধান্ত আব্বা নিতে পারে না। উনি তোমাকে জন্ম দিয়েছে, সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। বেশি পাকনামি করবে না। আমি পাকনামি করি? ফিরোজ সামনে সেন্টার টেবিলে লাথি দিয়ে ফেলে দেয়। উপরে কারুকার্যের ওপর কাজ বসানো ছিল বলে বিকট শব্দ হয়ে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। রোজিনা বেগম থমকে যায়। ফিরোজের রাগ দেখে আর কিছু বলার সাহস পায় না। ফিরোজ রুমে ঢুকে সশব্দে দরজা আটকে দেয়। মুনিয়াকে বিয়ে করতে হবে? অসম্ভব। রাগে ফিরোজ মাথার চুল টেনে ধরে, হাতের মোবাইল আছড়ে ফ্লোরে ফেলে দেয়। সে বিয়ে কখনোই করবে না। এত শত চিন্তার মাঝে ফিরোজের চোখে দিঘির মতো টলে চোখের অধিকারিণীর চেহারা ভেসে ওঠে। ভালোবাসি বলে ডুকরে কেঁদে ওঠা মুহূর্তটা মনে পড়ে। তখনই মোহাম্মদ আলী ফিরোজের নাম ধরে ডাকেন। ফিরোজ নিজেকে শান্ত করার জন্য জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে ছাড়ে। রুম থেকে বেরিয়ে দেখে মোহাম্মদ আলী ভাঙা গ্লাসের সামনে দাঁড়িয়ে আছে। ফারিয়া খুবই সাবধানে গ্লাসগুলো পরিষ্কার করছে। ছেলেকে দেখে মোহাম্মদ আলী শক্ত গলায় বলল, এসব কি ফিরোজ? ফিরোজ তার আব্বা দিকে তাকায়, শান্ত গলায় বলল, রাগ হয়েছিল তাই। রাগ হবার কোনো কারণ তো দেখি না। বিয়ে ঠিক হলে ছেলেরা খুশি হয়, তুই রাগ হচ্ছিস কেন? আমি বিয়ে করতে চাই না আব্বা। মোহাম্মদ আলী সোফায় বসে ছেলেকে বসতে ইশারা করেন। ফিরোজ বসে বলল, আপনাকে আগেও বলেছি আমি বিয়ে করতে চাই না। কেন? এমনি কোনো কারণ নেই। মোহাম্মদ আলী ভেবেছিলেন ফিরোজ তাকে শ্রদ্ধা করে, মানে উনি যদি বিয়ে ঠিক করেন তাহলে ফিরোজ না করবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে অবস্থা উল্টো। মুনিয়া ভালো মেয়ে, তাছাড়া আমাদের বংশের সাথে মানায়। ফিরোজ শক্ত গলায় বলল, এসব আমার কিছু যায় আসে না আব্বা, আমি বিয়ে করব না। আমি চাই তুমি বিয়ে করো, ওনাদের কথা দেয়া হয়ে গেছে। আপনি আমার মতামত ছাড়া এমন কাজ করলেন কি করে? মুনিয়ার বাবা খুবই বড়লোক মানুষ। মোহাম্মদ আলীর সাথে আত্মীয়তা হলে খাপে খাপ মিলে যায়। মুনিয়া নাকি নিজেই বলেছে সে ফিরোজকে পছন্দ করে। একমাত্র মেয়ের কোনো ইচ্ছে অপূর্ণ থাকেনি, তাই মোহাম্মদ আলীর কাছে প্রস্তাব নিয়ে আসেন আর উনিও রাজি হয়ে যায়। ওনার মনের ভাব কোনোভাবে যদি ফিরোজকে রাজি করানো যায় তাহলেই হলো, কিন্তু ছেলে যে এভাবে না করবেন ধারণা করেননি। মেয়ে দেখতে শুনতে ভালো, তাই ভাবলাম তুমি কিছু বলবে না। আপনি এখনই না করে আসেন। তা কি করে হয়? রেজিনা বেগম তেড়ে মেরে বলল, লায়ক হয়ে গেছে না, হুকুম দেয়। মোহাম্মদ আলী স্ত্রীকে ধমকে বলল, চুপ বেয়াদব মহিলা, সব জায়গায় কথা বলবে না। ফিরোজ তার আব্বার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। মোহাম্মদ আলী অনড় কণ্ঠে বলল, বিয়ে করতেই হবে, আমি কথা দিয়েছি, মান রাখার দায়িত্ব তোমার। ফিরোজ অসহায় বোধ করে আব্বার হাত ধরে বলল, আমার মা নেই আব্বা, আপনাকেই নিজের সব মনে করি। আমি চাই আপনি আমাকে বুঝুন। আমি বিয়ে করব না, যদি কখনো করি আপনাকে জানাবো। দয়া করে এখন আমাকে এসবে জড়াবেন না। ছেলের এমন কাতর আবদার মোহাম্মদ আলী ফেলতে পারে না। ছেলের কথাগুলো বুঝে মাথা নাড়ে, কিছুক্ষণ কথাগুলো নিয়ে ভাবে, তারপর গম্ভীর গলায় বলল, যখনই বিয়ে করবে আমাকে জানাবে, আমি বিয়ে ঠিক করব। আজাত আর কুজাত বললেই কিন্তু বিয়ে করাবো না। ফিরোজ কথা না বলে চুপ থাকে। মোহাম্মদ আলী রুমে চলে যায়। রেজিনা বেগম পিছু পিছু যায় আর বলে, বিয়ে করবে না, করবে না, মায়ের মতো আকাম ঠিক করতে পারবে। এইসব মানুষের চিনা আছে। ফিরোজ নিজের হাত মুষ্টিবদ্ধ করে বসে থাকে। কিছু সময় কথা হজম করতে হয়। তার আব্বাকে বলে যেহেতু বিয়ে ভাঙতে পেরেছে সুতরাং এখন আর রাগ কিংবা তর্ক করার দরকার নেই, হিতে বিপরীত হতে পারে। চুপচাপ উঠে রুমে চলে যায়। এইসব কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাঁটা রাত 11টায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। ফ্লোর থেকে মোবাইল উঠিয়ে অন করার কিছুক্ষণ পরে শ্যামার একের পর এক মেসেজ টুংটাং শব্দ করে আসে। ফিরোজ মেসেজগুলো পড়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। তার রুমে নিজেকে আটকে রাখা কষ্টকর হয়ে যায়। দরজা চাপিয়ে আবারও বেরিয়ে পড়ে। এমন মেসেজ দেখার পর আর নিজেকে আটকে রাখা যায় না। কোন মায়া বলে শেষ আমাদের বাড়ির দিকে হাঁটে, যেখানে প্রতীক্ষারত এক কোমল কিশোরী তার প্রতীক্ষায় বসে আছে। শ্যামার কিছু মেসেজ ছিল এমন, ফিরোজ ভাই আপনি ফোন ধরেন প্লিজ। ফারিয়া যা বললো তা কি সত্যি? আমি মারি না, আমি মরে যাব তো। আপনি মেরে ফেলবেন নাকি আমায়? প্লিজ
মেরে ফেলবেন না আমায়। আপনার বিয়ে হলে আমার লাশ দাফন হবে। একবার আমার কাছে আসুন না। আমাকে দেখুন কিভাবে বিয়ে করবেন আমায় কাঁদিয়ে আপনি। আমি মরে যাব ফিরোজ। ইচ্ছে করছে হাতের রগটা কেটে ফেলে কিংবা অন্য কিছু। আপনি শুধু আমার। ফিরোজ চুপচাপ শ্যামাদের বাড়িতে যায়। এতটাও রিস্ক নিত না যদি শ্যামা ফোন ধরতো। মেয়েটা ফোন ধরছে না। সে আলতো করে শ্যামার রুমে টিনে হালকা করে শব্দ করলো। সাথে সাথেই ঝপাত করে জানালা খুলে গেল। ফিরোজকে দেখে শ্যামা ডুকরে কেঁদে উঠে ধরা গলায় বলল। ফিরোজ ভাই। ফিরোজ আস্তে করে বলল। বাহিরে আসতে পারবে? শ্যামা জানালা বন্ধ করার আগে জলদি বলল। আসছি। ফিরোজ পিছিয়ে যায়। শ্যামা আসলে এক গভীর চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। উস্কো খুস্কো চুল, নাক লাল, মুখ কান্নার কারণে ফুলে ওঠা। চোখ ফিরোজের নজর এড়ায় না। সামনে হাঁটতে হাঁটতে বলল। সামনে এসো, এখানে কথা বলে কেউ শুনে ফেলবে। দুজনে হেঁটে কিছুটা সামনে যায়। ফিরোজের বিয়ে ঠিক হয়ে গেছে ভাবতেই হঠাৎ সে কেঁদে ওঠে। ফিরোজ শ্যামার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। শ্যামার ইচ্ছে করছে সামনে দাঁড়ানো পুরুষটাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু সেদিনের থাপ্পড়ের কথা ভেবে আর সাহস হলো না। মাথা নেড়ে বলল। আমি মরে যাব। ফিরোজের শান্তি লাগছে। তার জন্য কেউ রান্না করছে ভাবতেই ভালো লাগছে। কেন মরে যাবে? শ্যামার কথা গলায় আটকে যাচ্ছে। আপনাকে ছাড়া বাঁচতে চাই না। আচ্ছা, এসব উল্টাপাল্টা মেসেজ পাঠিয়েছো কেন? শ্যামা ফিরোজের শান্ত দুই চোখের দিকে তাকিয়ে বলল। সত্যি বিয়ে করছেন? এতক্ষণ যত অশান্তি লাগছিল শ্যামাকে দেখে কেন জানি অশান্তির জায়গায় শান্তি লাগলো। ভালো লাগছে মেয়েটাকে দেখে। মনের ক্লান্ত ভাব দূর হয়ে যাচ্ছে। শ্যামাকে আরেকটু কষ্ট দিতে ইচ্ছা হলো। বিয়ের বয়স হয়ে গেছে তো। শ্যামা কিছু না বলে জিজ্ঞাসু চোখে তাকায়। ফিরোজ বলল। মনিয়াও ভালো মেয়ে, তাই রাজি হতে দেরি করিনি। শ্যামার মনে হলো সামনের মানুষটা খুবই খারাপ। ফ্যাস ফ্যাস করে কেঁদে বলল। আপনি এত খারাপ, আমার কষ্ট বুঝলেন না? আমি মরে গেলেই বুঝি শান্তি। ফিরোজ শ্যামার উতলা ভাব দেখে আর মজা করে না, গম্ভীর গলায় বলল। আব্বা ঠিক করেছে, আমি জানি না। শ্যামা মুখে হাত চেপে ধরে। লোকটা এত খারাপ। মুখ থেকে হু হু করে কান্নারা বেরিয়ে আসছে। ফিরোজ শ্যামার কান্নায় কেঁপে কেঁপে ওঠা দেহের দিকে তাকিয়ে বলল। এত কাঁদো কেন? আপনি বুঝবেন না। কি বুঝবো আমি? বিয়ে করবেন না প্লিজ। বিয়ে তো ঠিক ফাইনাল কথা হয়ে গেছে। শ্যামা বলল। আপনি না করে দিন। না করেই দিয়েছি। শ্যামা চমকে বলল। সত্যি? হ্যাঁ, আমি বিয়ে করব না। শ্যামা এতক্ষণ কান্না করছিল, এখন ফিক করে হেসে বলল। আলহামদুলিল্লাহ। ফিরোজ শ্যামার দিকে তাকিয়ে থাকে। দুজন নীরবে কথা বলে। দক্ষিণা বাতাস গা ছুঁয়ে যায়, সাথে নিয়ে যায় কান্না, দুশ্চিন্তার ভার। ফিরোজ হঠাৎ মোবাইলের ফ্ল্যাশ জেলে শ্যামার দিকে করে শ্যামাকে দেখে। কান্নার কারণে নাকের ডগা লাল টুকটুকে হয়ে আছে। এত আদুরে লাগছে কেন মেয়েটাকে? সে গভীর চোখে তাকিয়ে বলল। আমার জন্য আর পাগলামি করো না শ্যামা। আপনি কিছু বোঝেন না। তোমার যা চাও তা কখনো পূরণ হবে না। শ্যামা চোখ কুঁচকে বলল। কেন? ফিরোজ দীর্ঘশ্বাস ফেলে বলল। এমনি, অনেক সমস্যা আছে। শ্যামা মাথা নেড়ে বলল। যতই সমস্যা থাকুক আমার কিছু যায় আসে না। তুমি বাচ্চা, তোমার কি আসবে যাবে? শ্যামা গম্ভীর গলায় বলে। আমি বাচ্চা না। শ্যামা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তুমি নদীর ওই পারে, আমি এই পারে। দুইজন এক পারে আসা সম্ভব না, সুতরাং পাগলামি করো না, ঠিক আছে? শ্যামা না করে। আমি আপনার পানে চলে আসব। আমি সব করতে রাজি। মেয়েটা এত পাগল। ফিরোজ হঠাৎ গম্ভীর গলায় বলল। আমি তোমার এত বড়, আমার সাথে এভাবে কথা বলতে ভয় লাগে না? শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে করে বলল। ভয়? এখানে কেন এসেছেন আপনি? আমাকে ভালোবাসেন? ফিরোজ থমকে যায়, অপলকভাবে চেয়ে থাকে মেয়েটার দিকে। ভালোবাসে? কি জবাব দেবে? এত রাতে ছুটে এলো কেন সে? কিসের টান? সে সোজা জবাব দেয় না, গম্ভীর গলায় বলল। বাড়ি যাও। শ্যামা তখনও গভীর চোখে তাকিয়ে আছে, নিভু নিভু গলায় বলল। ভালোবাসি। ফিরোজ শ্যামাকে দেখে নেয়। বাড়ি যাও, না হলে কিন্তু বিয়ে করে নেব। বিয়ে করবে? শ্যামার এত কান্না কি লোকটা চোখে পড়ছে না? শ্যামা চোখ মুখ কুচকে ফিরোজের দিকে তাকিয়ে থাকে। কি করবেন? ফিরোজ আবছা অন্ধকারে শ্যামার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার দিকে তাকালেও শান্তি লাগছে। কোন অদৃশ্য মায়া বলে অন্তর ঠান্ডা হয়ে যাচ্ছে। এই নির্জন রাতের আধারে প্রাপ্তবয়স্ক যুবক যুবতী একা এমন কথা বলতে যদি কেউ দেখে ফেলে, তাহলে কুকথা রটাতে বেশি দেরি হবে না। ফিরোজ না গেলে শ্যামাও যে যাবে না, তাই ফিরোজ বলল। বেশি কথা বলো না, এখনই বাড়ি যাও। যাচ্ছি। যেতে নিয়েও ফিরোজ থেমে যায়, গম্ভীর গলায় বলল। রাতে খাওনি তাই না? খেয়ে নিও। ফিরোজের এই ছোট ছোট যত্নগুলো শ্যামাকে সুখ দেয়। সে যে খায়নি এটা ফিরোজ কিভাবে বুঝলো? তার শুকনো মুখ লক্ষ্য করছে। সুখে সুখে শ্যামার মনে ময়ূর নাচে, মাথা ঝাঁকে সম্মতি দেয়। ফিরোজ আর দাঁড়ায় না, লম্বা লম্বা পা ফেলে সামনে এগিয়ে যায়। তার মনে হচ্ছে শ্যামা একটা চুম্বক যা তাকে টেনে ধরছে। যেতে মোটেও ইচ্ছা করছে না। সে হাঁটতে হাঁটতে পিছনে ঘুরে তাকায়। শ্যামা তখনও দাঁড়িয়ে আছে। ফিরোজ বলল। কি হলো, যাচ্ছ না কেন?
শ্যামা হেঁটে যাওয়া ফিরোজকে দেখছিল। লোকে বলে যাকে ভালোবাসে তার সব কিছুই নাকি ভালো লাগে। ফিরোজের হেঁটে যাওয়াও শ্যামার ভালো লাগছে, তাই তাকিয়েছিল। ফিরোজের কথা শুনে শ্যামা বাড়ির দিকে পা বাড়ায়। যে বিষাদের কালো মেঘ মাথায় করে এসেছিল এখন মনে একটুও কষ্ট নেই। ফুরফুরে মনে প্রেমের মৃদুমন্দ বাতাস বইছে। সে ফিরোজকে ঠিক বুঝতে পারে না। ফিরোজের আচরণ আগের থেকে অন্যরকম মনে হয়। একবার মনে হয় ফিরোজ তাকে ভালোবাসে, কিন্তু মুখে স্বীকার করে না। শ্যামা ফিরোজের জন্য অপেক্ষা করবে যতদিন না পায়রা পাঠিয়ে প্রেম কথার কাব্য পাঠায়, ঠিক ততদিন। চুপি চুপি করে তার রুমে ঢুকে যায়। তার রুমের সাথে রুমটাতে রিপন থাকে। একবার যদি জানতে পারে শ্যামার এই লুকোচাপ, তাহলে তাকে নির্ঘাত মেরে ফেলবে। যদিও মোহাম্মদ আলীর পরিবারের সাথে শ্যামাদের পরিবারের সম্পর্ক ভালো, কিন্তু সব সমস্যা ফিরোজকে নিয়ে। রিপন আর ফিরোজ সমবয়সী হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে এক ফোঁটাও মেলবন্ধন নেই। শ্যামা বিছানায় মাথা রাখে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেশ ছুটাছুটি করছে। মনে মনে ভাবে, আল্লাহ, কি ভয়টাই না পেয়েছিলাম, এখন শান্তি লাগছে। শ্যামা নিশ্চিন্ত মনে ঘুমায়। ঘুমে ডুবে যায় এক ভালোবাসার রাজ্যে, যে রাজ্যে ফিরোজ আর তার বিচরণ। আহা, জীবন এত সুন্দর কেন? ফিরোজ হাঁটতে হাঁটতে অনেক কিছু ভাবছে। সে কি শ্যামাকে পছন্দ করে নাকি ভালোবাসে? ফিরোজ তেরা মনোভাবে বলল, ভালোবাসি না। মেয়েদের ভালোবাসা মানেই কষ্ট পাওয়া। ফিরোজের মন অট্ট হাসিতে ফেটে পড়ে। বিদ্রুপ করে বলে, ভালোবাসিস না বললেই হলো। তাহলে তখন বিয়ের কথা আসতে শ্যামাকে মনে পড়ল কেন? শ্যামার সামান্য মেসেজ দেখে এত রাতে পাগলের মতো ছুটে এলি কেন? ওর এসব পাগলামি কেন সহ্য করিস? বিচার দে ওর বাবা মায়ের কাছে। পারবি? জানি পারবি না, কারণ তুই নিজেও শ্যামাকে ভালোবাসিস। এমন ধ্রুব সত্যের পরে ফিরোজ আর তর্ক করার সাহস পেল না। সে কি না চাইতেও শ্যামাকে ভালোবেসে ফেলেছে? নিজের অজান্তে মনের সিল মারা শক্ত কুঠুরি কি খুলে গেছে? ফিরোজ তা চায় না। সে চায় না তার সাথে কেউ জড়িয়ে যাক। আর শ্যামা তো আরও আগে না। তার অনুভূতি যদি জেগে উঠে, তাহলে আবারও শান্ত হয়ে যাবে। শ্যামার সাথে তার মিলন কখনোই সম্ভব না। পরিবার কখনোই মানবে না। আর ফিরোজ কারো বাঁকা কথা শুনতে রাজি না। জীবন এভাবে চলছে, চলুক। এর ছন্দ পরিবর্তনের দরকার কি? মোহাম্মদ আলী মুনিয়ার বাবা তৌহিদ হোসেনকে ফোন করে না করে দেন। বিয়ের প্রতি ছেলের অমতের কথা খুলে বলেন। যদি কখনো বিয়েতে সুমতি হয়, তাহলে অবশ্যই মুনিয়া মামুনিকে আগে স্মরণে রাখবে। ফোন রেখে ওনার মুখে অমাবস্যার অন্ধকার বিরাজ করে। তিনি ছেলের উপর নাখোশ। কত আশা করে বড় মুখ করে সম্বন্ধ পাকা করেছিল, আর ছেলে কিনা মুখের উপর না করে দিল। মাহারা ছেলে বলে তিনি বেশি কিছু বলেননি। মুনিয়ার বাবা তৌহিদ নিজে যেচে মেয়ের বিয়ে দিতে আগ্রহ প্রকাশ করেছে, আর উনি কিনা সোনার ডিম পাড়া হাঁস তাড়িয়ে দিলেন। ওনার বেশ রাগ লাগছে। মুনিয়ার সাথে বিয়ে হলে রাজকন্যার সাথে রাজ্য ফ্রি ছিল, কারণ মুনিয়ার কোনো ভাই বোন নেই। ফিরোজি বুঝলই না ছেলেটা যে কি বুঝে। আর জীবনে টাকাই তো সব, এমন সুযোগ কি বারবার আসে? ফিরোজ যে কি বুঝে। ফিরোজ ঘুম থেকে উঠে বাড়ির পরিবেশ ঠান্ডা পায়। প্রতিদিনের মতো হট্টগোল নেই। রজিনা বেগমের হাঁক ডাক নেই। না চাইতেও তার ভ্রু কুচকে আসে, পায়ে স্যান্ডেল গলিয়ে বেরিয়ে আসে। তার বাবা সোফায় বিমর্ষ মুখে বসে আছে। ফিরোজ বিচক্ষণ ছেলে, বাবার মন খারাপের কারণ বুঝে। টেবিলে বসে নাস্তা করতে করতে বলল, আব্বা নাস্তা করেছেন? মোহাম্মদ আলী ছেলের দিকে না তাকিয়ে বলল, করেছি। ফিরোজ আর চোখে বাবার রেগে থাকার পরিমাণ অনুমান করে বলল, হোটেলে যাননি কেন? মোহাম্মদ আলী কথা বলে না। বাবার নিশ্চুপ দেখে সে নিজেই আবারও বলল, শরীর খারাপ লাগলে যাওয়ার দরকার নেই, আমি নাস্তা করে যাচ্ছি। মোহাম্মদ আলী মাথা নাড়ে, সায় দেয়, মুখে বলল, আচ্ছা। ফিরোজ বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতে মুনিয়ার সাথে দেখা। মুনিয়া হাত নেড়ে থামতে বলে। ফিরোজ থামালে মুনিয়া এগিয়ে আসে। সমস্যা কি ফিরোজ ভাই? ফিরোজ বুঝতে পারে মুনিয়া বিয়ের কথা বলছে, কিন্তু না বুঝার ভান করে বলল, কিসের কথা বলছো? মুনিয়া লজ্জা পেল, অকারণে মুখ মুছে বলল, বিয়ের কথা না করে দিয়েছি, শোনুনি? আব্বা বলনি এখনো? বলেছি, তাই তো বলেছি। কি সমস্যা? ফিরোজ মুনিয়ার দিকে তাকায়। বাবা মায়ের একমাত্র সুন্দরী কন্যা, নিঃসন্দেহে বিয়ে করার মতো সুন্দরী, কিন্তু ফিরোজ তো বিয়েই করবে না। এত শত জিনিস ভেবে লাভ কি? কোনো কারণ নেই মুনিয়া। মুনিয়া কিছুক্ষণ স্থির তাকিয়ে থাকে, তারপর আস্তে করে বলল, আপনার কি পছন্দর কেউ আছে? পছন্দের কেউ? হুট করে দ্বিগুল কালো চোখের অধিকারিণীর চেহারাটা মনের অদৃশ্য পর্দায় ভেসে ওঠে। শ্যামা কি তার পছন্দের মানুষ? ফিরোজের মনে হয় এসব নিয়ে না ভাবাই ভালো। যত ভাবে ততই মেয়েটা কাছে আসে। ফিরোজ মুনিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, না। মুনিয়ার চোখ ঝিকঝিক করে ওঠে, আশার আলো জ্বলে ওঠে। তাহলে? ফিরোজ বিরক্ত হয়। মুনিয়াকে ঠাটি একটা থাপ্পড় দিতে ইচ্ছা করে। নিজের এই ভয়ঙ্কর ইচ্ছা দমিয়ে রেখে বলল, আমি বিয়ে করব না। আর কেন করব না, কারণ কি, সমস্যা কি,
এইসবের কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য নই। মুনিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে চলে যায়। দুঃখী মনে মুনিয়া ফিরোজের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। যেভাবেই হোক ফিরোজকে নিজের দিকে আকর্ষিত করবেই। বিকেলে শ্যামার আম্মা ফাতেমা বেগম ফিরোজদের বাড়ি হাঁটতে যায়। হাঁটতে যাওয়ার মূল কারণ মুনিয়ার সাথে যে ফিরোজের বিয়ে ঠিক হয়েছে এটা সঠিক কিনা জানতে। রোজিনা বেগম জিজ্ঞাসা করলে উনি মুখ বেঁকিয়ে বলল, আর বললেন না ভাবি, কুত্তার পেটে ঘি হজম হয় না। ফাতেমা বেগম উৎসুক হয়ে বলল, কি হয়েছে ভাবি? বিয়ে করবে না, রাতে কি রাগারাগি? এত ভালো মেয়ে তারপরেও না করে? রোজিনা বেগম মুখ ঝামটা মেরে বলল, মেয়ে যে বিয়ে দিতে রাজি হয়েছে এটাই তো অনেক। ফাতেমা বেগম মাথা নেড়ে বলল, আপনার ছেলে তো কোনো কাজ করে না, এসব নেতাগিরি করলেই কি কেউ মেয়ে দিতে রাজি হবে? আমার মেয়ে দিতেও তো রাজি হবে না। সেদিন আপনার ভাই বলল রাস্তাঘাটে সবার সামনেই বেয়াদবের মতো সিগারেট খায়। রোজিনা বেগম মাথা নেড়ে বলল, মা ছাড়া বান্দর হয়ে গেছে। আমি কি কম যত্ন করি ভাবি? কেউ কখনো বলতে পারবে সৎ মা বকে নাকি অন্য চোখে দেখে? দুজনের কথা বলা শেষ করে ফাতেমা বেগম চলে যাবে সেই মুহূর্তে শ্যামা আসে। ফারিয়ার রুমে যেতে যেতে বলল, তুমি চলে যাও আম্মা, ফারিয়ার সাথে আমার কাজ আছে। ফারিয়ার কাছে শ্যামা প্রায়ই আসে, তাই ফাতেমা বেগম আর কোনো কথা বললেন না। উনি ওনার মতো চলে গেলেন। শ্যামা এসে দেখে ফারিয়া ঘুমাচ্ছে। সে ফারিয়াকে ঘুম থেকে উঠার তাড়া দিয়ে বেরিয়ে আসে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা, তারপর টুপ করে ফিরোজের রুমে ঢুকে যায়। দরজা আটকে পুরোটা রুমে চোখ বুলায়। কেমন মিষ্টি একটা সুগন্ধ সারা রুম জুড়ে। শ্যামার বুক কাঁপে। সে জানতো এই সময় ফিরোজ থাকবে না, তাই সে এই সময় এসেছে। ফিরোজের বিছানা অগোছালো। শ্যামা বালিশে মাথা রেখে বিছানায় গড়াগড়ি করে। ইস, এই বিছানায় লোকটা ঘুমায়। শ্যামা বালিশে কয়েকটা চুমু দিয়ে ফেলে। আদুরে বিড়ালের মতো বালিশে গাল ঘষে। কোলবালিশ শক্ত করে জড়িয়ে ধরে। বালিশ, বিছানা, কোলবালিশ সবকিছুতেই ফিরোজের স্পর্শ ও ঘ্রাণ লেগে আছে, যা শ্যামা উপলব্ধি করছে। গায়ে মাখার বৃথা চেষ্টা করছে। শ্যামা ভাবে এত সুখ কেন চারিদিকে। তার কেমন দম বন্ধ হয়ে আসছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। চেয়ারের উপরে ফিরোজের একটা কালো গেঞ্জি ছড়িয়ে রাখা। শ্যামা গেঞ্জিটা হাতে নেয়। কাপা কাপা হাতে গেঞ্জিটা গালে চেপে ধরে। গেঞ্জিতে লেগে থাকা আধো আধো পারফিউমের ঘ্রাণ শ্যামাকে মাতাল করে দেয়। দুপুরে গায়ে দিয়েছিল হয়তো। শ্যামা গেঞ্জিটা শক্ত করে জড়িয়ে ধরে ভাবে ফিরোজকে জড়িয়ে ধরেছে। তারপর কি মনে করে গেঞ্জিটা ওড়নার নিচে লুকিয়ে ফেলে। রুম থেকে বেরিয়ে ফারিয়ার কাছে যায়। শ্যামার সারা শব্দ না পেয়ে ফারিয়া ভেবেছিল যে শ্যামা হয়তো চলে গেছে, তাই সে আবারও ঘুমিয়ে গিয়েছে। ফারিয়া ঘুমিয়ে গেছে দেখে শ্যামা আর দাঁড়ায় না, ছুটে বাড়ি চলে আসে। একটা গেঞ্জি না বলে নিয়ে আসলে কিসে চোর হবে, হলে হোক। শ্যামা এসব পরোয়া করে না। ফিরোজের জন্য সে ডাকাতও হতে পারে। রাতে ফিরোজ বাড়ি এসে গোসল করে। সকালে পরা গেঞ্জিটা ধোয়ার জন্য খুঁজে, কিন্তু সারা রুম তন্ন তন্ন করেও যখন খুঁজে পায় না তখন মেজাজ খারাপ হয়। কালো গেঞ্জিটা তার খুব পছন্দের। কোথাও খুঁজে না পেয়ে ফারিয়াকে ডাকে। ফারিয়া আসলে চেয়ারটা দেখিয়ে রাগী গলায় বলল, আমার কালো পাঞ্জাবিটা এখানে ছিল। ফারিয়া কিছু বুঝতে না পেরে বলল, তো কোথায় গেল দেখেছিস? ফারিয়া মাথা নাড়ি না করে মুখে বলল, না, আমি তোমার রুমেই আসিনি। তাহলে কই গেল? ভূত এসেছিল? দেখো কোথায় আছে, নয়তো। ফিরোজ বিরক্ত হয়। এক হাত কোমরে আরেক হাত কপালে ধরে বলল, সব দেখে শেষ। ফারিয়া নিজেও এদিক ওদিক দেখে। ফিরোজ বলল, আজকে অন্য কেউ এসেছিল। ফারিয়া ভেবে বলল, না, ভালো করে মনে কর। শ্যামা এসেছিল, আমি ঘুমিয়েছিলাম, তাই চলে গেছে। এতক্ষণ ফিরোজ বুঝতে পারে গেঞ্জিটা কোথায় গেছে। সে তাকিয়ে থাকতে দেখে ফারিয়া বলল, ও কি তোমার গেঞ্জি নেবে? খেয়ে দে কাজ নেই, তোমার পুরনো গেঞ্জি চুরি করবে? আমার বান্ধবী এমন না। ফিরোজ কথা বলে না। একটু পর উঠে দাঁড়ায়। ওয়ার্ড্রপের উপরে তাক খুলে বলল, এই তো পেয়েছি। পেয়েছে শুনে ফারিয়া বলল, কই রেখে কই খুঁজছ ভাইয়া? আবার সন্দেহ করো। ফারিয়া চলে গেলে ফিরোজ হাসে। তার বোন যদি জানতে পারতো প্রাণপ্রিয় বান্ধবী চোর, তাহলে কি যে হতো। ব্যবহৃত গেঞ্জি দিয়ে পাগলটা কি করবে ভাবতেই ফিরোজের সারা শরীরে যেন আগুনের পরশ লেগে যায়। ওপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে স্তব্ধ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা তাকে এত জ্বালাচ্ছে কেন? বুকে যে দাবানলের সৃষ্টি হচ্ছে তাকে শ্যামা নিভাতে পারবে? সে বিছানায় বসে ফোন দেয় চোরটাকে। আজকে এই যন্ত্রণার বিহিত করতেই হবে। 2 বার রিং হওয়ার পরে ফোন রিসিভ হয়। ফিরোজ শক্ত গলায় বলল, তুমি চুরিও করতে পারো? শ্যামা ফিক করে হেসে দেয়। আজকে সে খুব খারাপ একটা কাজ করে ফেলেছে। না, ফিরোজের গেঞ্জি চুরি করেছে সেটা না, তার থেকেও জঘন্য কাজ। সেই মুহূর্তে ফিরোজের গেঞ্জি পরে বসে আছে। অজানা অনুভূতির তোপে বারবার কেঁপে উঠছে। এই সামান্য গেঞ্জিটাই তার বুকে জলোচ্ছ্বাস বসিয়ে দিচ্ছে। এমন সময় যদি মধুমাসের রাজা নিজেই ফোন দেয় তাহলে কেমন লাগে? জলোচ্ছ্বাস যে লাল দাগ অতিক্রম করে ভয়াবহ রূপ ধারণ করে। ফিরোজের কথার ধরনে সে বুঝতে পারে ফিরোজ জানতে পেরেছে কি চুরি করেছি। ভাব করো না, কেন নিয়েছো সেটা বলো। শ্যামা আস্তে করে বলল, জানি না। ফিরোজ কেন জানি রাগী গলায় কথা বলতে পারছে না, মিহি গলায় বলল,
এটা খারাপ কাজ হলো না? চুরি করবে কেন? আমি যা চাই তা না দিলে ডাকাতিও করতে পারি। কি ডাকাতি করবে শুনি? সময় হলেই বুঝবেন। আবার প্রিয় গেঞ্জি ছিল। শ্যামা নিচু স্বরে বলল। সব প্রিয় জিনিস কি কাছে রাখা যায়? আপনিও তো আমার প্রিয়। ফিরোজ চোখ বন্ধ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ কেউই কোনো কথা বলল না। অনেকক্ষণ পরে ফিরোজ জানতে চাইল। একটা সত্য কথা বলবে? কি? গেঞ্জিটা এখন গায়ে দিয়ে রেখেছো? শ্যামা ছোট করে বলল। ছোট শব্দটা কিন্তু ফিরোজের সারা শরীর হালকা ধাক্কায় কেঁপে উঠল। তার গায়ের গেঞ্জি এখন শ্যামার গায়ে। উফ, মেয়েটা পাগল। লজ্জা করছে না? শ্যামা কোনো কথা বলে না। ফিরোজই আবার বলল। তুমি কত বড় খারাপ কাজ করেছো ধারণা আছে? না নেই। এর শাস্তি কত ভয়ানক হতে পারে জানো? শ্যামা বলল। আপনি শাস্তি দিলে সব শাস্তিই মঞ্জুর। আমি কিন্তু খুব খারাপ, আমার শাস্তিও খারাপ হবে। হোক। আমি আসছি, এখনই গেঞ্জি ফেরত দেবে। শ্যামা আটকে উঠে। দেব না। না দিলে তোমার আব্বাকে বলে আনবো। আব্বাকে বলবেন? বলেন, আমি তো ভয় পাই না। ফিরোজ কিছুক্ষণ চুপ করে থেকে মিহি গলায় শ্যামাকে ডাকলো। শ্যামা। ফিরোজের এই ছোট ডাকে শ্যামার অন্তরাত্মা কেঁপে উঠল। আজকে ফিরোজের কথাগুলো কাঠখোট্টা লাগছে না, বরং বৃষ্টির পর ঠান্ডা বাতাসের মতো লাগছে। শ্যামা অবশ্যই চোখ বন্ধ করে বলল। তুমি যে দাবানলের উৎপত্তি করেছো এর তাপ সম্পর্কে ধারণা আছে? নিজ দায়িত্বে দাবানলে ঝাঁপিয়ে পড়েছ, এর তাপ সইতে পারবে তো? শ্যামা কট করে ফোন কেটে দিল। নিঃশ্বাস পড়লো এলোমেলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। সে খুব চাইতো এই দাবানল তাকে পুড়িয়ে দেখ, কিন্তু দাবানলের নাম শুনেই তো দম বন্ধ হচ্ছে। পুড়ে যাচ্ছে শরীর। অনুভূতির প্রখরতা বাড়ছে। হাতের মোবাইল কেঁপে উঠে জানান দেয় অপর পাশের লোকের কথা শেষ হয়নি। শ্যামা ফোন ধরে না। টুং করে মেসেজ আসে। ফিরোজ লিখেছে। ভয় পাচ্ছ? পেলেই কি? শুনেছি একবার দাবানলের আগুনে জ্বললে নাকি অনেকদিন থাকে, সারা জীবনও থাকতে পারে। কি পারে না শ্যামা? সামনে নির্বাচন। ফিরোজ তুমুল ব্যস্ত। কোনো দিকে তাকানোর ফুরসত মিলছে না। বাড়ি থেকে ভোর সকালে বেরিয়ে যায়, ফিরে গভীর রাতে। তার উপরে অনেক দায়িত্ব। ছাত্রলীগের সভাপতি বলে কথা। শান্তিতে দুদণ্ড থাকার জো নেই। অবশ্য এই কাজই ফিরোজের শান্তির কাজ, কিন্তু ইদানিং তাকে এই কাজও ঠিকঠাক শান্তি দিতে পারছে না। একজনকে দেখতে বুকে কেমন তৃষ্ণা জাগে। রাস্তা দিয়ে আসার সময় চোখের দৃষ্টি বারবার আশেপাশে সন্ধানী চোখে শান্তি খুঁজে। শ্যামা যে তার এতটা জুড়ে নিজের জায়গা জাহির করে নেবে সে কি তা জানতো? শ্যামা যখন কলেজে যায় তখন যে উপজেলার বারান্দায় দিয়ে তাকিয়ে থাকে, এই কিছুক্ষণের দেখায় যেন অন্তর ঠান্ডা করে দেয়। মেয়েটা যখন তার খোঁজে এদিক ওদিক তাকায় তখন তার কি যে শান্তি লাগে। মেয়েটার চোখের উতলা ভাব তার হৃদয় ছুঁয়ে যায়। ফিরোজ নিজের পরিবর্তনে নিজেই অবাক। শেষমেশ কিনা এক বাচ্চা তার গেঞ্জির সাথে সাথে মনও চুরি করে নিল। ফিরোজ হাসে। শ্যামাকে জিতিয়ে দিতে ভালো লাগছে, কিন্তু ওই ছোটবেলা থেকে লালন করা কথাগুলো এত সহজে কি ভোলা যায়? নারীর প্রতি বিতৃষ্ণা কি এত সহজে তাড়ানো যায়? কি জানি, ফিরোজ আজকাল এগুলো নিয়ে আর ভাবে না। এর চেয়ে বরং পাগলরূপী শ্যামাকে নিয়ে ভাবতেই তার বেশি ভালো লাগে। এই ভালো লাগাটা কি সাময়িক মোহ নাকি ভালোবাসা, সেটা উপলব্ধি করার জন্য ফিরোজ কিছুদিন ধরে শ্যামার সাথে কথা বলছে না, আর না দেখা করছে। সে নিজের দুর্বলতাটুকু দেখতে চায়, নিজের মনের উতলা ভাব নিজেই যাচাই করতে চায়। সেদিন রাতে ফিরোজের খেয়াল হলো শ্যামার একটা ছবিও তার কাছে নেই, অথচ শ্যামাকে দেখতে ভীষণ ইচ্ছা করছে। সে কখনো ছবি রাখার প্রয়োজন বোধ করেনি। কে জানতো এই মেয়েকে দেখার জন্যে অন্তরাত্মা ডাঙায় ওঠা মাছের মতো তর পাবে। ফিরোজ উঠে দাঁড়ায়। ঘড়ির কাঁটায় রাত 12টা। ধীর পায়ে শ্যামাদের ঘরের দিকে এগিয়ে যায়। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকেও সে শ্যামাকে ডাকতে কিংবা ফোন দিতে সাহস পায় না। এত রাতে বুড়ির ঢোলে বাড়ি পড়লে নির্ঘাত পাগল হয়ে যাবে, তাই নিজের এই বাড়াবাড়ি রকমের ইচ্ছেকে দমিয়ে আবারও বাড়ি চলে যায়। ছটফটানো হৃদয় শান্ত হয়। শ্যামা দ্রুত পায়ে এগিয়ে যায়। এই তো একটু আগেই ফিরোজ বাইক দিয়ে সাই সাই করে চলে গেল। শ্যামা কতদিন ধরে ওনাকে দেখে না, এই ব্যাপারে ওনার কি ধারণা আছে? সেদিন রাতে একটু টকদের মতো কথা বলে সেই যে হারালো, আজকে এতগুলো দিন হয়ে গেল, না দেখা, না কথা, না ফোন। আরে ভাই, এভাবে বাঁচা যায়? দম আটকে আসে না? একটু হাতের ইশারা দিয়ে তুমি লুকিয়ে পড়বে তা তো হবে না। সেদিন কি টাবানলের কথা বলে নিজেই গুম হয়ে গেছে। যদি দাবানল পুরানো থাকে পুড়িয়ে দাও। এই লুকোচুরি কেন? কতদিন ফিরোজকে চোখের দেখা দেখে না। কলেজে যাওয়ার ফাঁককে খুঁজেছে কিন্তু দেখেনি। ফারিয়ার সাথে দেখা করার বাহানায় তাদের বাড়িতে দিনে 5 বার পর্যন্ত গিয়েছে, কিন্তু ওনার দেখা নেই। ফারিয়ার থেকে শুনেছে নির্বাচনের কাজে নাকি ফিরোজ তুমুল ব্যস্ত। এই ব্যস্ততার কারণে ঠিকঠাক বাড়িই থাকে না। শ্যামা সব বুঝে, কিন্তু কি করার? অবুঝ মন তো বুঝতে চায় না। বাস্তব জীবনের এই মারপ্যাচ মনের আদালতে চলে না। সন্ধ্যা ঘনিয়ে আসছে। হাতের মুঠোয় নীল কাগজ পুড়ে এসে ফারিয়াদের বাড়ির দিকে এগিয়ে যায়। নীল কাগজ ছাড়া চিঠি বেমানান। চিঠিতে আবার তার গায়ে মাখার পারফিউম দিয়ে রেখেছে, যেন চিঠি খুললেই ফিরোজ ঘ্রাণ পায়। উনি ফোন ধরে না, তাতে কি? আগের যুগে তো ফোন ছিল না, তখন চিঠি দিয়ে মনের আবেগ প্রকাশ হতো। শ্যামাও তাই করবে। চিঠি দিয়ে তার কষ্ট, অভিমান ফিরোজের সামনে তুলে ধরবে।
তারপরে যদি পাষাণ পুরুষটা বুঝে। ফারিয়ার রুমের পরে ফিরোজের রুম। রোজিনা বেগম রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করছে। ফারিয়া ছাদে। এই ফাঁকে শ্যামা ফিরোজের রুমে ঢুকে যায়। বালিশের নিচে নীল খামটা রাখার পরে আবার বের করে একটা চুমু দিয়ে দেয়। জলদি বেরিয়ে ছাদের দিকে ছুটে। চিঠিটা খুবই জঘন্য হয়েছে, আর এটা পড়ার পরে ফিরোজের প্রতিক্রিয়া কি হবে ভাবতে এসে আবার হাত পা ঠান্ডা হয়ে আসে। শ্যামা অবশ্য এসবে ভয় পায় না, সে সাহসী, কিন্তু মাঝে মাঝে ফিরোজের সামনে একটু ভয় লাগে। এই যা। ফিরোজ বাড়ি ফিরে মধ্যরাতে এক্সট্রা চাবি দিয়ে কেচি গেট ঠেলে খুলে বাইক ভেতরে আনে। আজকে কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে। এমপি সাহেব আর থানার ওসির সাথে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, আর 4 দিন পরেই নির্বাচন। সবাই চায় নির্বাচন সুষ্ঠু স্বাভাবিকভাবে হোক। বিরোধী দলের একজন আজকে ফিরোজকে নানান কথা বলেছে। ফিরোজ চুপ করেছিল। এই মুহূর্তে মাথা গরম করে উল্টাপাল্টা কিছু করলেই সেটা হেডলাইন হয়ে যাবে, যা সে চায় না। তার একার জন্য দলের নাম খারাপ হোক। বাইরে সবার সাথে খেয়ে এসেছে বিধায় আর টেবিলের দিকে যায় না, সোজা রুমে এসে কাপড় পাল্টে বাথরুমে চলে যায়। বাহির থেকে এসে গোসল না করলে ফিরোজ ঘুমাতে পারবে না, এটা তার অনেক পুরনো অভ্যাস। গোসল সেরে বিছানায় গা এলিয়ে দেয়। সারাদিনের ধকলে শরীর বিছানায় পাওয়ার পরে অবশ্যই পড়ে। চোখে ভর করে ক্লান্তির ঘুম। সে উপর হয়ে শোয়, এক হাত বালিশের উপরে আর এক হাত বালিশের নিচে দিয়ে। শোয়ার পরে হাতে কাগজ জাতীয় কিছু লাগে। ফিরোজের ভুরু কুচকে আসে। সে তার রুম আর বিছানা নিজেই পরিষ্কার করে, যথারীতি আজকেও করেছে। কিন্তু এই কাগজ আসলো কোথা থেকে? মোবাইলের ফ্ল্যাশ জেলে কাগজটা চোখের সামনে তুলে ধরে। নীল কাগজে ভাঁজ করে রাখা, উপরে গুটগুট করে লেখা মধুমাসের মধুরাজাকে। ফিরোজের মুখে হাসি ফুটে ওঠে। এতক্ষণের ক্লান্তি ভাব যেন নিমিষেই পালায়। মন হয়ে যায় ফুরফুরে। না চাইতেও চিঠিটা গালে চেপে ধরে ঠোঁট ছুঁয়ে দিলেই নাকে এসে লাগে মিষ্টি ঘ্রাণ। শ্যামার ব্যবহৃত পারফিউম। বুঝতে পেরে ফিরোজ আরও নাকে চেপে ধরে। চোখ বন্ধ করে ভাবে এই মেয়ে তাকে পাগল না করে ক্ষান্ত হবে না। হাসি মুখে চিঠিটা পড়তে শুরু করে। মধুরাজা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু আমি যে ভালো নেই সেই খবর কি রাখেন? ফোন না করলেই কি যোগাযোগ বন্ধ হয়ে যাবে? আমি প্রাচীন কালের পদ্ধতি অবলম্বন করলাম, চিঠি দিলাম নীল কাগজে। নীল কাগজ ছাড়া চিঠি মানাই না। আপনাকে কতদিন ধরে দেখি না, এই হৃদয়ের এবার বিদ্রোহ ঘোষণা করেছে। মধুরাজাকে না দেখলে মধুরানী কি ঠিক থাকতে পারে? আমি অভিমান করেছি আপনার উপর, আমার এক আকাশ অভিমান। আপনার সব দিকে খেয়াল থাকে, শুধুমাত্র আমি ছাড়া। খুব বেশি ভালোবাসি তাই এমন করেন, তাই না? আপনি জানেন আমি ঠিকঠাক খেতে পারি না, ঘুমোতে পারি না। কি এক অজানা অসুখ আমাকে ধীরে ধীরে মেরে ফেলছে। সেদিন এক ফকির বাবা বলল এই অসুখ শুধুমাত্র মধুরাজাই নিরাময় করতে পারবে, কিন্তু আমার বোধহয় সুস্থ হওয়া হবে না, কেননা আমার মধুরাজা তো আমার দিকে মনোযোগই দেয় না। আচ্ছা, আপনি কি আমার হৃদয়ের রক্তক্ষরণ দেখতে পান না? পাখির ছটফটানি কি একবারও চোখে পড়ে না? আজন্ম তৃষ্ণার্থ বুকে একটু ভালোবাসার জল দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? ধুর, আপনাকে এসব বলে লাভ কি? আপনি একটা আনরোমান্টিক নিরামিষ মানুষ। এই বালিকার মন বোঝার ক্ষমতা আপনার নেই। আপনি বোঝেন খালি রাজনীতি। হ্যাঁ, আমি অভিমান করেছি, অভিমানে কান্নাও করেছি। খবরদার আমাকে ফোন দেওয়া যাবে না। ফোন দিলে বাসায় চলে আসবো আমি কিন্তু ভয় পাই না। চিঠি দিয়েছি বলে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি। একটুও ভালোবাসি না। এই ছোট বালিকার কোমল মন যে বোঝে না, তাকে এত ভালোবাসাবাসির কোনো দরকার নেই। ইতি ইতি কি হবে আপনিই বলেন? দীর্ঘ চিঠি পড়ে ফিরোজের ঠোঁটের হাসি প্রশস্ত হলো। চোখের তারায় খেলে গেল দুষ্টুমির হাসি। মোবাইল ফোন হাতে নিয়ে ডায়াল করলো অভিমানীর মোবাইল নাম্বারে। 5 বার বেজে কেটে গেল। 6 বারের সময় শ্যামা ঘুম জড়ানো গলায় বলল, আপনি এতক্ষণে ফোন দিয়েছেন? ঘুম ঘুম কণ্ঠ শুনে ফিরোজ চোখ বন্ধ করে ফেললো। সারাদিনের অশান্তি ছটফটানির অবসান ঘটলো এই একটি রিনরিনে কণ্ঠের কাছে। ফিরোজ ঘড়িতে সময় দেখে রাত 3টা। এতক্ষণই বাসে আসলাম। শ্যামা অভিমানী গলায় বলল। কেন ফোন দিয়েছেন? ফিরোজ পাল্টা প্রশ্ন করলো। আপনি চিঠি কেন দিয়েছেন? জানি না। ফিরোজ বালিশের উপর মাথা রেখে বলল, আমি জানি না। শ্যামা চুপ করে থাকে। ফিরোজ কিছুক্ষণ পরে বলল, অভিমানী রাগ কমেছে? কমেছে। চিঠিটা খুব সুন্দর ছিল। মনের সবটা ভালোবাসা দিয়ে লিখেছি, সুন্দর না হয়ে পারে? ফিরোজ হাসে। আমার জীবনের প্রথম চিঠি। শ্যামা অবাক হয়ে বলল, আর কখনো কেউ চিঠি দেয়নি? না, আমার কাছে ঘেঁষেরই সাহস পেত না, চিঠি দেবে কি? আমি তো ভয় পাই না। ফিরোজ খুবই আস্তে করে বলল, তুমি তো মধুরানী, ভয় পেলে চলবে? শ্যামার ঘুম ঘুম ভাব ছুটে যায়। মস্তিষ্ক জানান দেয় এই মুহূর্তে ফিরোজ এক ভয়ঙ্কর কথা বলে ফেলেছে। কি বলেন? ফিরোজ হাত দিয়ে চুল টেনে ধরে বলল, কিছু না। শ্যামা মুচকি হাসে। ফিরোজের কথাটা তার কানে গেছে, আর তাই তো কেমনতর সুখে নাচতে ইচ্ছা করছে। ইতি কি দেয়া উচিত ছিল বললেন না? ফিরোজ ভেবে বলল, ইতি গেঞ্জি চোর দিলেই পারফেক্ট হতো। শ্যামা উদাস গলায় বলল, গেঞ্জি চুরি করতে পারলাম, মন তো আর পারলাম না। ফিরোজ মনে মনে ভাবে সেটাও বোধ হয় করে ফেলেছে। বোকামে মুখে বলল, এসব পারার দরকার কি? আছে আছে।
ফিরোজ জিজ্ঞাসা করলো। তা তোমার ফকির বাবা আর কি বলল? শ্যামা নিজের হাসি লুকিয়ে গম্ভীর গলায় বলল, মধুরাজা আমাকে ভালোবাসলেই আমার অসুখ সারবে, না হলে নির্ঘাত মরে যাব আমি। ফিরোজ হাসে, মেয়েটা ধুরন্ধর চালাক। চুরি ডাকাতি করতে বলেনি? না। আচ্ছা, দেখা যাক কি হয়। শ্যামা ফিসফিস করে বলল, ভালো লাগে না তো। এমন নরম আদুরে কণ্ঠে কথা বললে প্রণয় পুরুষ কি করে ঠিক থাকে? ফিরোজের কেমন এলোমেলো লাগে, বুকের কাঁপন শ্যামাকে বুঝতে না দিয়ে বলল, কেন? মনের কথা মুখে আনার সাহস হলো না, আস্তে করে বিবশ গলায় বলল। আপনি বোঝেন না? ফিরোজ আর কথা বাড়াতে চাইছে না, পাগল একবার আশকারা পেলে খবর আছে। ঘুমাও, ঘুমালে ভালো লাগবে। শ্যামা আদুরে গলায় গুঙিয়ে উঠে। ভালোবাসি। ফিরোজ ফিসফিস করে বলল, বেয়াদব মেয়ে, ঘুমাও। ওই গেঞ্জি চোরের সাথে কথা নেই। মঞ্জুরি করতে পারলে কথা বলবেন না, তুমি পাগল, তোমার সাথে কথা বলে আমিও পাগল হতে চাই না। একবার পাগল হয়ে দেখেন, পাগলামোতে মজা আছে। রাখছি। শ্যামা তার কোমল স্বরে আদর মিশিয়ে বলে উঠল। লাভ ইউ সোনা পাখি। ফিরোজ দম আটকে বিছানায় পড়ে রইল, বুকে জল করে শ্যামাকে কাছে পাওয়ার আগুন জ্বলে গেল অবিরত। ইস, এবার একটা ব্যবস্থা করতেই হবে। বাচ্চার পাগলামি এখন আর বাচ্চামিতে আটকে নেই, পাগলামিগুলো ভয়াবহ হয়ে যাচ্ছে। সেই ভয়াবহ সীমারেখা ফিরোজে অতিক্রম করে ফেলেছে। ইস, আচ্ছা জ্বালাতো। সকালে ঘুম থেকে উঠে শ্যামা কলেজে যাচ্ছে, উপজেলার সামনে হাঙ্গামা দেখে পারিয়া এগিয়ে যায়। তার ভাই যেহেতু এখানে থাকে, কি নিয়ে এমন চিল্লাচিল্লি তা দেখার জন্য দুই বান্ধবী এগিয়ে যায়। গিয়ে যা দেখলো তা দেখার পরে শ্যামার বুকের পাখি উড়ে যাবার জোগাড়। রিপন আর ফিরোজের তর্কাতর্কি এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছে যায়। সবাই মিলে ছুটানোর পরেও রিপন ঠাস করে ফিরোজের গালে থাপ্পড় দিয়ে ফেলে। ফিরোজও পাল্টা আক্রমণ করে। শ্যামার গলা শুকিয়ে যায়। আপন ভাই আর প্রিয় পুরুষের মাঝের এই দ্বন্দ্বে তার সব শেষ হয়ে যাবে, এটা বুঝতে কষ্ট হচ্ছে না। একটু আলোর রেখা না দেখতে কি মিলিয়ে যাবে? ফিরোজের রাতের বলা নরম সুরের কথাগুলো এখনো কানে বাজে। রিপন ঘরে এসেও চিল্লাচিল্লি করে। ফিরোজকে দেখে নেবে সে, রাগে তার শরীর থরথর করে কাঁপছে। শ্যামা আজকে আর কলেজে যায়নি। আপন দুজন মানুষের মাঝে এই দ্বন্দ্ব দেখে আর কোথাও যাবার জোর পায়নি। পারিয়াও বাড়ি ফিরে গেছে। ফিরোজ কিছুক্ষণ শক্ত চোখে শ্যামাকে দেখেছে, তারপর দ্রুত পদক্ষেপে ভেতরে চলে গেছে। এই একটু তাকানোতে শ্যামার ভেতরটা কষ্টে ভেঙে চুরে গেছে। রক্তলাল চোখে যে অপমানে ভরপুর ছিল তা শ্যামা এত দূর থেকেও টের পাচ্ছিল। সবার ভাষ্যমতে রিপন ফিরোজকে অনেকক্ষণ ধরে খোঁচা মেরে কথা বলছিল। ফিরোজ প্রথমে ঠান্ডা মাথায় বুঝালেও পরে রেগে যায়। রিপনই প্রথমে ফিরোজের গায়ে হাত তুলেছে। এত বড় ছেলেকে সবার সামনে মারা কি অপমানের না? অপমানিত হয়ে ফিরোজ কেন চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে? সেও পাল্টা আক্রমণ করেছে। ভাগ্য ভালো তখন তাদের কাছে লোক ছিল, ওনারা দুজনকে ছাড়িয়ে নেয়। উপস্থিত সবার কথা শুনে স্বপন ইসলাম বুঝতে পারে দোষটা ওনার ছেলেরই। ফিরোজ যেমন খারাপ তেমনি ওনার ছেলে কেমন তেরা এটা ওনার জানা আছে। রিপনের হম্বিতম্বি দেখে স্বপন ইসলাম ধমকে বলেন, গাধার মতো লাফাচ্ছিস কেন? রিপন রাগে ফুসফুস করে বলল, আব্বা, ফিরোজ জানেন কি করেছে? আমার জানার দরকার কি? তুই কুত্তার মতো লাগতে গিয়েছিস কেন? ও এত বড় বড় কথা বলে কেন? তাতে তোর কি? আমাদের দল কি খারাপ নাকি? ওর দল নিয়ে এসব কথা আমার সহ্য হয় না। যার যার দল তার কাছে ভালো হবে, এটাই স্বাভাবিক। তাই বলে গায়ে হাত তুলবি? রিপন সামান্য পরিমাণ অনুশোচনা নেই, সে রগরগে কণ্ঠে বলল, ভালো করেছি, মেরেছি, দরকার হলে লাশ বানিয়ে কবর দিয়ে ফেলবো। রিপনের কথায় শ্যামার বুকের খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবার জোগাড়। বড় বড় চোখ দুটো পানিতে টই টই হয়ে যায়, হাত পা তিত্তির করে কাঁপতে থাকে। ফাতেমা বেগম আতকে উঠে বলল, এসব কি বলিস রিপন, মাথা ঠিক আছে? রিপন চুপ করে থাকে। ফাতেমা বেগম বলে যায়, ফিরোজ নেতা ফেতা পোলাপান, ওর সাথে টক্কর দেওয়ার কি দরকার? তো নেতা বলে কি ওর আঙুল চুষতে হবে নাকি? স্বপন ইসলাম ধমকে বললেন, চুপ কর বেয়াদব। দলকে তুই আমার থেকে বেশি ভালোবাসিস নাকি? চুপ থাকতে না পারলে বাড়ি থেকে বেরোবি না। হঠাৎ রিপন শ্যামার দিকে তাকিয়ে বলল, ওই বাড়িতে যাবি তোর পায়ের খোড়া ভেঙে ফেলবো। অসভ্যদের সাথে কোনো সম্পর্ক নেই, মনে রাখিস। শ্যামা কেঁপে উঠে। ওই বাড়িতে যাওয়া মানে তার বান্ধবীর কাছে যাওয়া, কিন্তু শ্যামা যে বান্ধবী ছাড়াও আরেকজনের কাছে যায় এই কথা কি কেউ জানে না? না, জানে না। জানলে রিপন এতক্ষণে তাকে ইচ্ছে মতো মার দিত, কিংবা জানে মেরে ফেলতেও দ্বিধা করতো না। শ্যামা কিছু না বলে তাকিয়ে থাকে। অজানা ভয় আতঙ্কে কলিজা শুকিয়ে খড়খড়ে হয়ে যায়। রিপন গজগজ করতে করতে রুমে চলে যায়। কেউ শ্যামার চোখের পানি দেখার আগে সে তার ছোট রুমে চলে যায়। বুকে এত যন্ত্রণা হচ্ছে, কালকে পাওয়া বৃষ্টির ফোঁটা না ধরতেই কি মিলিয়ে যাবে? অনাবৃষ্টির মাঠে প্রথম ভালোবাসার বৃষ্টি সে মন ভরে গ্রহণ করতে পারল না।
ফিরোজ কি আবারও কঠিন হয়ে যাবে? ফিরোজের রাগে লাল হওয়া চোখের কথা মনে পড়ে শ্যামার ভয় হয়, প্রচণ্ড ভয়ে কুঁকড়ে যায় অতি সাহসী প্রেমের হৃদয়। ফ্যালফ্যাল চোখে কাঁদতে থাকে। সে কি করবে কিংবা কি করা উচিত বুঝতে পারে না। ফিরোজকে ফোন দিতে গিয়েও দেয় না, যদি আরও রেগে যায়। সপ্তাহখানেক চলে যাবার পরেও শ্যামা ফিরোজের সাথে যোগাযোগ করতে পারে না। সম্ভবত ফিরোজ তাকে সব দিক দিয়ে ব্লক করে রেখেছে, সে যোগাযোগের কোনো মাধ্যম পাচ্ছে না। ফারিয়াদ থেকে শুনেছে সেদিন ফিরোজকে নাকি মোহাম্মদ আলী খুবই বকাবকি করেছেন। রাস্তাঘাটে এসব করার জন্য উনি প্রচণ্ড রেগে গেছেন। শ্যামা লুকিয়ে ফারিয়াদের বাড়িতে গিয়েছিল, কিন্তু ফিরোজের দেখা পায়নি। ব্যথিত মনে ফিরে এসেছে। এই 7 দিন শ্যামা যে কত কেঁদেছে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সেদিন রাতে ফিরোজের কথায় একটু একটু সম্মতি ছিল, গলার স্বর ছিল কোমল। শ্যামা যেন আশকারা পাচ্ছিল। ক্ষুধার্ত মন এইটুকু আশকারা পেয়ে আরও বেশি পাবার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আরও বেশি পাবার তুলনায় যোগাযোগই যখন বন্ধ তখন শ্যামার মনে হয় সে মরে যাবে। এই জীবনে ফিরোজকে আপন করে পাওয়া হবে না, থুতনিতে ইচ্ছে মতো আদর দেওয়া হবে না। কত অপূর্ণতা নিয়ে শ্যামা মরে যাবে ভাবতেই সে ডুকরে কেঁদে ওঠে। মোবাইলটা অযত্নে পড়ে আছে, মোবাইলের ব্যাটারি লো হয়ে বন্ধ হয়ে যায় অবস্থা। শ্যামা সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বন্ধ হয়ে যাক, সব বন্ধ হয়ে যাক, আমার জীবনটাও বন্ধ হয়ে যাক। ফিরোজকে ছাড়া কোনো কিছু চলার দরকার নেই। ফিরোজ ফ্লোরে বসে আছে, মাথাটা বিছানায় হেলানো। সে একটুও শান্তি পাচ্ছে না। বুকের পাখি ছটফটিয়ে জানান দিচ্ছে শান্তি নেই কোথাও, এক ফোঁটা শান্তি নেই। বুকের এমন ছটফটানির কারণ ফিরোজ জানে। এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শ্যামা। শ্যামাকে নিয়ে তার মনের যত জল্পনা কল্পনা। সেদিন অহেতুক কারণ নিয়ে রিপন তার সাথে ঝগড়া করেছে, আর সে কখনো ভাবেনি সামান্য কথা কাটাকাটি এভাবে মারামারিতে রূপ নেবে। রিপন সবসময় উগ্র স্বভাবের। শ্যামা তাকে ভালোবাসে এটা শোনার পরেও অনেক ঝামেলা করবে, এমনকি শ্যামাকে মারতেও পারে। তাই সে চাচ্ছিল শ্যামাকে দূরে সরাতে। শ্যামার ফ্যামিলি মানবে না, আর ফিরোজের ফ্যামিলিও মানবে না। সেদিন মোহাম্মদ আলী ফিরোজকে ধমকে বলেছেন, রিপনরা ছোট বংশের মানুষ, মান সম্মানের কোনো ভয় নেই। ওদের সাথে তর্ক করে নিজেদের সম্মান নষ্ট করার কোনো মানে হয় না। ওদের ছোঁয়ার বাহিরে থাকাই মঙ্গল, আর যেন ওদের সাথে কথা বলতে না দেখি। ফিরোজ জানে তার আব্বা বরাবরের মতো অহংকারী নাকুচু স্বভাবের মানুষ। উনি কখনোই ফিরোজের স্ত্রী হিসেবে শ্যামাকে মানবে না। ফিরোজ তাই নিজেকে আটকাতে চেয়েছিল, সব যোগাযোগ বন্ধ করে নিজের অনুভূতি আটকাতে চেয়েছে, কিন্তু আটকাতে পারল কই? কারণে অকারণে মেয়েটাকে মনে পড়ছে, না চাইতেও নিঃশ্বাস হচ্ছে বিষাদের মতো। সারাক্ষণ মেজাজ সপ্তম আকাশে চড়ে বেড়াচ্ছে, না চাইতেও মানিব্যাগ বের করে নীল কাগজটা নাকে চেপে ধরছে, ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। একটা মানুষ আরেকটা মানুষকে এত মিস করতে পারে ফিরোজের ধারণা ছিল না। লাভ ইউ সোনা পাখি, এই শ্যামার বলা এই কথাটা ফিরোজের কানে এখনো বাজছে। এত মিষ্টিও কোনো কথা হয়? বুকে প্রেমের ঘণ্টা ঢং ঢং করে বেজে যায়। তার এতদিনে ঘৃণা অবহেলা উধাও হয়ে সেখানে ভালোবাসার বীজ মাথা নাড়া দিয়ে উঠল। ফিরোজের মনে হচ্ছে শ্যামাকে ছাড়া তা চলবে না। মেয়েটাকে ছাড়া একটুও ভালো থাকা যাচ্ছে না, একটুও শান্তি পাওয়া যাচ্ছে না। যে কোনো মূল্যেই হোক এই পাগলকে তার মনের হাসপাতালে ভর্তি করাতেই হবে। না মানুক কারোর ফ্যামিলি, তাতে কি আসে যায়? সে শ্যামাকে চায়, এর চেয়ে ধ্রুব সত্য কি হতে পারে? দুজন এক হতে হলে যদি রক্তগঙ্গা বইয়ে দিতে হয় তাহলে তাই সই। ফোনটা বের করে গুনে গুনে 7 দিন পরে তার পাগল পাখির কাছে ফোন দিল। 2 বার রিং হওয়ার পরে ফোন রিসিভ হয়। শ্যামা কখনো ভাবেনি ফিরোজ তাকে ফোন দেবে। ফিরোজের ফোন দেখে অভিমানে কেঁদে দেয়। ফোন রিসিভ করে কেঁদে কেঁদে বলল, ভালোবাসি না, এভাবে কষ্ট দিতে হয়। শ্যামার কান্না জড়িত কণ্ঠ শুনে ফিরোজের বুকে শুল ফুটে। বুকের বাম পাশে কেমন সূক্ষ্ম চিনচিনে ব্যথা হয়। নরম গলায় বলল, সরি। ফিরোজের আত্মসমর্পণ শ্যামাকে আরো কাঁদায়। সরি, কত কেঁদেছি জানেন? আমাকে আপনি এত কষ্ট কেন দেন? ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে তো আমার কি দোষ? আমি যদি কষ্টে মরে যেতাম তো? ফিরোজ মনোযোগ দিয়ে শ্যামার কথাগুলো শুনে বলল, তোমাকে মরতেই দেব না, তুমি আমার। ফিরোজ আর কি বলছে শোনা যাচ্ছে না। শ্যামা কান থেকে মোবাইল নামিয়ে দেখে মোবাইল বন্ধ হয়ে গেছে, এদিকে কারেন্টও নেই। রাগে দুঃখে শ্যামা ফুপিয়ে কাঁদলো। কতদিন পরে ফোন দিয়েছে, আর সে কিনা মোবাইলের ব্যাটারি লো বানিয়ে রেখেছে। হাতে কোনো উপায় না থাকায় শ্যামা বিছানায় বসে থাকে। ফিরোজের মুখের বাকি কথাটা কি ছিল আর একটু শুনতে পেলে কি ক্ষতি হতো? ফোন কেটে গেলে ফিরোজ আবারও ফোন করে, কিন্তু তাকে নিরাশ করে ফোন বন্ধ বলে ঘোষণা দেয়। ফিরোজ উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যের দিকে হাঁটে। আজকে মন ভরে না দেখলে কিংবা কথা না বললে তার কলিজা ফেটে যাবে। শ্যামার রুমের টিনে হাতের আঙ্গুল তারা হালকা করে টোকা দেয়। ভিতরে শব্দ পেলে ফিরোজ ফিসফিস করে ডাকলো, হ্যালো গেঞ্জি চোর। ফিরোজের কণ্ঠ শুনে শ্যামা ফট করে জানালা খুলে দেয়। ফিরোজ জানালা শিক ধরে বলল, কি ব্যাপার গেঞ্জি চোর? আমাকে এত ভয় পাও কবে থেকে যে ফোন কেটে দিয়েছো? শ্যামার কিছুই বিশ্বাস হচ্ছে না। ফোন কাটার কারণ যে ফিরোজ তাদের বাড়িতে চলে আসবে এটা সে কল্পনাও করেনি। ফিরোজের কথায় মাথা নেড়ে না করে বলল, মোবাইল বন্ধ হয়ে গেছে। ফিরোজ লাইটের হালকা আলো এসে আমাকে দেখে বলল,
বাহিরে আসতে পারবে নাকি চলে যাব? ফিরোজ এসেছে আর শ্যামা যাবে না তা কি করে হয়? শ্যামা দরজা খুলে বেরিয়ে যায়। ফিরোজ হেঁটে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়। আশেপাশে ঝিঝি পোকার মেলা বসেছে। অদ্ভুত শব্দে রাতটা কেমন গা ছমছমে করে দিচ্ছে। শ্যামার কাছে এসে দাঁড়ালে ফিরোজ বলল। তারপর কি খবর? শ্যামার অভিমান হয়, গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলল। আপনি বুঝে এইসব করেন তাই না? কি করলাম? আমাকে কষ্ট দেন। কষ্ট পেয়েছ? পাবো না? আপনি জানেন না আপনি আমার কি? ফিরোজ হাসে, মিহি গলায় বলল। আমি তোমার কি? শ্যামা অন্ধকারে ফিরোজকে দেখার বৃথা চেষ্টা করে বলল। আপনি আমার জান। আমার শরীরের প্রতিটা রক্ত কণিকায় আপনি মিশে আছেন। শ্যামার কথা শুনে ফিরোজ কিছু না বলে চুপ করে থাকে। মনে মনে ভাবে শ্যামা বোধ হয় তার রক্তে মিশে গেছে। তা না হলে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে তার কেন শ্যামাকেই মনে পড়বে? সে তারপরও স্বীকার যায় না। পাগলামি বন্ধ করতে পারবে না? শ্যামা ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ওঠে। আমার এইসব আপনার কাছে পাগলামো মনে হয়? আরে আবার কাঁদো কেন? শ্যামা কথা বলে না। ফিরোজই আবার বলে। তোমার ভাই যা চিজ, এসব জানলে তো মেরে ফেলবে। জানের মায়ে নেই নাকি? আপনি একবার ভালোবাসুন প্লিজ। জান কেন, কবরে চলে যেতেও দ্বিধা বোধ করবো না আমি। ফিরোজ অপলক তাকিয়ে থাকে। মরতে হবে না। কথা দিন আর করবেন না এমন। যাই হয়ে যাক, যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না বলুন। আপনার সাথে কথা না বলে আমার দম আটকে আসে। ফিরোজ শ্যামাকে দেখে কত সহজে মনে সব কথা বলে দেয়। সে কেন পারে না? সে কেন শ্যামার মতো নিজেকে শক্ত খোলস থেকে বের করতে পারে না? শ্যামার কথায় মাথা নেড়ে বলল। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। শ্যামা খুশি হয়। ফিরোজ হাতের মোবাইলে লাইট জ্বেলে শ্যামার মুখের দিকে করে। লাইটের আলোয় শ্যামা চোখ বন্ধ করে ফেলে। আতকে উঠে বলল। কি দেখেন? ফিরোজ নিভু গলায় বলল। আপনাকে দেখি ম্যাডাম। শ্যামা যেন একটু লজ্জা পেল। মাথার ঘুমটা টেনে আরেকটু বড় করতে চাইল। ফিরোজের কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কেমন নেশা নেশা। ফিরোজ শ্যামাকে দেখে নিয়ে বলল। তুমি আগুনে ঝাঁপ দিচ্ছ, বুঝে শুনে, ঠিক আছে? শ্যামা অন্যরকম গলায় বলল। আগুনে তো ঝাঁপ সেই কবেই দিয়েছি। আমার হৃদয় কবে থেকেই তো পুড়ছে, অথচ ভালোবেসে নেভানোর মানুষ নেই। যার জন্য এই জ্বলন পোড়ন সে দেখেও দেখে না, স্বেচ্ছায় আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ফিরোজ মুগ্ধ হয়ে শ্যামার কথাগুলো শুনে শ্যামা আবারও বলল। আমাকে ভালোবাসেন তো? ফিরোজ অকপটে বলল। না। ভালো না বাসলে এই রাত দুপুরে দেখা করতে আসেন কেন? কিসের দায়? সেটাও বলতে হবে। হবে। আপনি কেন আসেন বলেন? জানি না। জানেন কিন্তু বলবেন না। ফিরোজ কথা বলে না। সে আর কিছুক্ষণ এখানে থাকলে নির্ঘাত উল্টাপাল্টা কিছু করে ফেলবে। সে বলল। অনেক রাত হলো, বাড়ি যাও। শ্যামা চুপসে যায়। কচি পাতায় বিষের ফোঁটা পড়লে যেমন পাতা তৎক্ষণাৎ নেতিয়ে যায়, শ্যামাও তেমন নেতিয়ে গেল। বড় বড় চোখে পানিতে টই টই হয়ে গেল। তার এত কথার কোনো দাম নেই। অভিমানে টলটল হয়ে বাড়ির দিকে পা বাড়ায়। ফিরোজ চমকে যায়। একবার বলাতেই চলে যাচ্ছে কেন? ও তো এমন না। ফিরোজ পত্রত করে বলল। কই যাচ্ছ? শ্যামা ধরা গলায় বলল। বাড়িতে। কেন? আপনি না চলে যেতে বললেন? আমি বললেই চলে যাবে? যাব না। না, জোর করে থাকবে। শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে বলল। জোর করে সব আদায় করা যায় না। ফিরোজ মুচকি হেসে বলল। চোরের সব পারে। গেঞ্জি চুরি করতে পারে, মন তো পারে না। ফিরোজ শ্যামার খুব কাছে আসে। যতটা কাছে আসলে নিঃশ্বাসের সাথে নিঃশ্বাসের আলিঙ্গন হয়, ততটা ফিসফিস করে বলল। গেঞ্জির সাথে মনটাও নিয়ে গেছো? শ্যামা অবাক হয়ে বলল। মন তো কথা শুনে না। ফিরোজ শ্যামার দিকে তাকিয়ে বলল। শোনে না? আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। কি বলবো? যা ইচ্ছা। শ্যামা ফিরোজের চোখের দিকে তাকায়। আপনি আবার হয়ে যান। ফিরোজ হাসে। এত কাছে কোনো ছেলের হাসি দেখে শ্যামার মন কেঁপে উঠে। এক পা পিছিয়ে বলল। কি হলো, হাসেন কেন? শ্যামা এক পা পিছালে ফিরোজ এক পা সামনে আনে। শ্যামার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। আমাকে পাগল না বানালে হচ্ছিল না। পাগলের পাগলামি সহ্য হবে তো শ্যামা পাখি? শ্যামা কেঁপে উঠে দম আটকে তাকিয়ে থাকে ফিরোজের দিকে। এ কি সেই ফিরোজ যে কথায় কথায় কাঁদতো? শ্যামার সখ্খা চেহারার দিকে তাকিয়ে ফিরোজ ফিসফিস করে বলল। মধুমাস বোধহয় খুব নিকটে। মধুরানী কি মধুরাজার অভিষেকের জন্য প্রস্তুত? শ্যামা কথা বলতে পারে না। ফিরোজ খুব যত্নে শ্যামার হাতটা নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পুড়ে নেয়। নরম হাতটার উল্টো পিঠে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল। প্রস্তুত না হলে নাই, আমি অভিষেক করবই। ছোট মেয়েকে দাবানলে পড়াতে হলে মধুরাজও হতেই হবে। শ্যামা এত সব না পাওয়া সুখ একসাথে পেয়ে বোকা হয়ে যায়। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। প্রচন্ড উত্তেজনায় শরীর কাঁপে থরথর করে। মুখে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। ভাঙা ভাঙা গলায় উচ্চারণ করে। ফিরোজ ভাই। ফিরোজ তখন কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। শ্যামার মুখে ফিরোজ ভাই ডাকটা শুনে তাকায়। তারপর হঠাৎ করেই বলল।
আর একটু নিজেকে লুকাতে পারলাম না। শ্যামা এত পরিমাণ অবাক হয়েছে যে কোনো কথা বলতে পারছে না। সে বলল, এসব কি সত্যি? ফিরোজ ফিসফিস করে বলল, আমি কিন্তু খুব ভয়ানক প্রেমিক হব শ্যামা, বসন্তের রাজা বলে কথা। তারপর থেমে কানের সাথে ঠোঁট লাগায়। শ্যামা কেঁপে ওঠে, শিহরণ জাগে সারা দেহে। ফিরোজ রয়ে শয়ে বলল, ভালোবাসি আমার গেঞ্জি চোর। আজকে শ্যামার দিনটা আগের থেকে অনেক বেশি রঙিন মনে হচ্ছে। সুখে সুখে ডানা ঝাপটাতে ইচ্ছা করছে। আয়নার সামনে দাঁড়িয়ে যে কত রকম অঙ্গভঙ্গি করেছে তা শ্যামা ছাড়া কেউ জানে না। ঠোঁটের কার্নিশে রিন রিনে সুরে সারাক্ষণ গান বাজে, মুখে মুচকি হাসি লেগেই থাকে। গতকাল রাতের মধুস্মৃতি মনে হয়ে গা শিরশিরে অনুভূতি হচ্ছে, অথচ তাদের মাঝে খারাপ কিছু হয়নি। এই ভাবের আদান প্রদানে সে হাজারো অনুভূতির বহর লুকিয়ে আছে, যা শ্যামাকে ক্ষণে ক্ষণে লজ্জা দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে ফিরোজের পাখির সর্বাঙ্গ। শ্যামা চোখ বন্ধ করে বিছানায় পড়ে থাকে, চোখে ভাসে গতকালের মুহূর্তগুলো। ফিরোজ রয়ে শুয়ে বলে, ভালোবাসি আমার গেঞ্জি চোর। শ্যামা বোধহয় এতটাও অবাক হতো না যতটা অবাক হয়েছে ফিরোজের এই স্বীকারোক্তি শুনে। অবাকের পাশাপাশি লজ্জা চেপে ধরে তাকে। এতদিন যাকে পাগলের মতো একান্ত নিজের করে চেয়েছে, তার কাছে থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য ডাঙায় ওঠা মাছের মতোই ছটফট করেছে। আজকে সেই কাঙ্ক্ষিত মানুষটার মুখ দিয়ে ভালোবাসার শব্দগুলো শোনার পরে লজ্জায় শ্যামার হাত পা ঠান্ডা হয়ে আসে। একই সাথে খুশিতে পেখম মেলে মন। কোনো কথা বলার শক্তি হারিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ফিরোজ আস্তে করে বলল, কি হলো? শ্যামা নিজেকে ধাতস্থ করে, এখন চুপ থাকার সময় না, এখন কথা বলার সময়। সে বুঝে পায় না তার এত লজ্জা আসলো কই থেকে। শুকনো ঢোক গিলে গলা ভিজাতে চায়, তারপর থেমে থেমে বলল, সত্যি? আমাকে কি মৃত্যুক বলে মনে হয়? না। এতদিন তো এটা শোনার জন্য বেশ কসরত করেছ, এখন এই সত্য মিথ্যে যাচাই করছো? শ্যামা মাথা নেড়ে না করে। যাচাই করব কেন? আমার আসলে বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে কল্পনা, তাই জিজ্ঞেস করেছি। ফিরোজ একটা গাছে হেলান দিয়ে দাঁড়ায়, মাথাটা কাত করে শ্যামাকে দেখে বলল, বাড়ি যাও, গিয়ে একটা ঘুম দাও, সকালে স্বপ্ন না বাস্তব টের পাবে। শ্যামা যায় না, পাগুলো পাথরের মতো ভারী মনে হচ্ছে। শ্যামার কোনো নড়চড় নেই দেখে ফিরোজ আবারও বলল, যাও। শ্যামার মোটেও বাড়ি যেতে ইচ্ছে করছে না। তার এখন ভয়ঙ্কর সব ইচ্ছে করছে। ভয়ঙ্কর ইচ্ছেটা হচ্ছে ফিরোজ। তার সদ্য স্বীকৃত দেওয়া প্রেমিক পুরুষকে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। সেইবার জড়িয়ে ধরাতে যে থাপ্পড় দিয়েছিল, এখনো মনে হলে তার কান টনটন করে ওঠে। তাই সে আর ইচ্ছে পূরণের দিকে গেল না। যদি এই সুখের মুহূর্তে আবারও কান ব্যথা বানিয়ে দেয়, এই পুরুষের সাথে বিশ্বাস নেই, সে তার ইচ্ছে নিভিয়ে দেয়। আস্তে করে বলল, বাড়ি যেতে ইচ্ছে করছে না। ফিরোজ সোজা হয়ে দাঁড়ায়। কেউ দেখতে পেলে কি অবস্থা হবে জানো? শ্যামা কথা বলে না, চুপচাপ তাকিয়ে আছে। সে নিজেও জানে রাতে দেখা করা খারাপ মানুষ দেখলে কথা রটাতে দেরি করবে না। ফিরোজ চুপ থেকে বলল, বাড়ি যাও, ফোন দেবো, ওকে? শ্যামা মাথা নেড়ে সায় দেয়। শ্যামা বাড়ির দিকে হেঁটে গেলে ফিরোজও তার বাড়িতে চলে যায়। তার কেমন যেন লাগছে, কেমন ফাঁকা ফাঁকা অনুভূতি। শ্যামা চোখ বন্ধ করে শুনতে পেল কাঠের দরজায় ধুমধাম শব্দ করে ফারিয়া সমানতালে ডেকে যাচ্ছে। ফারিয়া এই সময় কেন? সে উঠে দরজা খুলে দেয়। ফারিয়া হাসি মুখে ভেতরে এসে শ্যামার মাথায় থাপ্পড় দিয়ে বলল, দিন দুপুরে দরজা লাগিয়ে কি করিস? শ্যামার মুখে লাজুক হাসি। সে এতদিন সবকিছু লুকিয়ে রাখতে পারলেও এখন আর লুকিয়ে রাখতে পারছে না। তার মুখে লাজুক হাসি দেখে ফারিয়ার ভ্রু কুঞ্চন হয়ে যায়। এই, তুই প্রেম করিস না তো? শ্যামা ভাবলো ফিরোজকে না জানিয়ে কাউকে বলা ঠিক হবে না। সে মাথা নেড়ে বলল, আরে না না, ভালো লাগছিল না তাই শুয়েছিলাম। শ্যামা ফারিয়ার কথা মতো রেডি হয়ে মার্কেটে চলে যায়। হঠাৎ মার্কেটে যাচ্ছিস কেন? দরকার আছে, আগে হোটেলে চল, টাকা আনবো। শ্যামা ভাবে যদি ফিরোজ থাকে তো। তার কেন জানি ফিরোজের সামনে যেতে লজ্জা লাগছে, কিন্তু দেখার লোভ সামলাতে পারলো না। ধীর পায়ে ফারিয়ার পিছু পিছু হোটেলে গেল। ভাগ্য বুঝে আজকে শ্যামার পক্ষে ছিল। ফিরোজ ক্যাশিয়ারে বসে আছে। অন্য দিনের মতো ফারিয়া কাছে গেলেও শ্যামা যায় না, কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে আর চোখে ফিরোজকে দেখে। ফিরোজ মুচকি হাসে। শ্যামার এই রূপ তার কাছে অপরিচিত। শ্যামা সবসময় তার সামনে উড়নচণ্ডী বেসামাল, কিন্তু আজকে এই রূপ যেন লাজুক লতা। খারাপ লাগছে না, মুখের লাজুক আভা তাকে মনে করিয়ে দিচ্ছে কাল রাতেই সে নিজ হাতে ভালোবাসার এক নতুন অধ্যায় রচনা করে এসেছে। আজকে সারাদিন ইচ্ছে করে ফোন দেয়নি, কেন জানি দিতে ইচ্ছা করেনি। সারাক্ষণ কথা বললে কি ভালোবাসা বাড়ে কিংবা দুজনের অনুভূতির মিলন হয়? তার মনে হয় 5 মিনিটের কথা বললেও তো হয় প্রেমের আদান প্রদান। সারাক্ষণ কানে ফোন ধরে রাখার মতো পুতু পুতু প্রেমিক সে না। ফারিয়া মোগলাই আনতে ভেতরে গেল। ফিরোজ এই ফাঁকে ইশারায় শ্যামাকে কাছে ডাকে, এই যে আপু, এদিকে এদিকে আসুন না। ফিরোজের কথা বলার স্টাইলে শ্যামা মুচকি হাসে। দুজন দুজনের দিকে তাকায়। কি অবস্থা, স্বপ্ন থেকে বের হয়েছেন? জি। সত্যি ছিল? শ্যামা গাল ভরে হাসে। জি।
ফিরোজ চেয়ারে হেলান দিয়ে বসে অপলক শ্যামাকে দেখছে। ফিরোজের এই চোখের দৃষ্টির সাথে শ্যামা অপরিচিত। আগে কখনো ফিরোজ এভাবে তাকায়নি। সবসময় রাগী চোখে তাকিয়ে শ্যামাকে মেরে ফেলতে চেয়েছে, আজকেও মেরে ফেলছে, কিন্তু ভালোবাসার মরণ। এমন গভীর চোখের দৃষ্টি সরিয়ে শ্যামা হোটেলের বাইরে চলে আসে। সাথে সাথেই ফোনটা তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে ওঠে। রিসিভ করার পরে ফিরোজ বলল, চলে গেল কেন? আপনি শ্যামা সবটা কথা শেষ করতে পারে না, তার আগে ফিরোজ বলল, আমি আমি কি? এভাবে তাকাচ্ছিলেন কেন? আজকে কি আমাকে প্রথম দেখলেন? প্রেমিক হিসেবে আজকেই প্রথম দেখা। ফিরোজ কেমন ঘোর লাগা গলায় বলল, বলেছিলাম না শ্যামা, আমি ভয়ানক প্রেমিক হব। শ্যামা হেসে বলল, আমি এমনই চাই। শুধু আমি কেন, সব মেয়েরই এক চাহিদা, প্রেমিক ভয়ঙ্কর রকম ভালোবাসুক। তাই নাকি? আচ্ছা, দেখা যাক সামনে কি হয়। আচ্ছা। শ্যামা চুপ করে থাকে। ফিরোজ কিছু বলছে না দেখে সে পিছু ফিরে দেখে তার দিকে তাকিয়ে আছে। সে ফিসফিস করে বলল, লাভ ইউ। ফিরোজ হাসে, মিষ্টি করে হেসে বলল, আচ্ছা। ফিরোজের হাসিতে শ্যামা বরাবরের মতোই মুগ্ধ, কিন্তু আচ্ছা তো তার উত্তর না। মনটা অন্য কিছু শোনার জন্য মুখিয়ে আছে। সে আবারও বলল, আই লাভ ইউ। আচ্ছা। এটার উত্তর এটা না তো? কোনটা? আপনি জানেন না? না, তুমি শিখিয়ে দেবে। শ্যামা বুঝতে পারে ফিরোজ দুষ্টুমি করছে। সে রাগ দেখিয়ে বলল, আচ্ছা, বলতে হবে না। ফিরোজ বলল, আরে রাগ করলে নাকি? কিসের উত্তর দেব বলো? লাভ ইউ। ফিরোজ কেমনতর কণ্ঠে জানালো, লাভ ইউ টু পাখি। এমন মায়াময় কণ্ঠ শুনে নিজেকে ঠিক রাখা যায়? শ্যামার ইচ্ছে হলো মরে যেতে, সুখে সুখে দূর আকাশে উড়ে যেতে। ইস, ভালোবাসা এত শান্তি কেন? ফিরোজটা এত আদুরে কেন? শ্যামার বুকটা এত কাঁপছে কেন? প্রেমে পড়লে কি সবারই এমন হয়? ফারিয়া এসে বলল, দোস্ত, আগুন গরম এনেছি, খেতে যা, লাগবে না, খেলে শেষ হয়ে যাবি। শ্যামা পিছনে ফিরে ফিরোজকে আরেকবার দেখে নেয়। হাঁটতে হাঁটতে মনে মনে বলে, তোর ভাইয়ের প্রেমের আগুনেই তো আমি শেষ। মোগলাই আর কি শেষ করবে? শান্তা আর রিপনের বিয়ে ঘরোয়াভাবেই হয়েছে। স্বপন ইসলাম ছেলের জন্য পছন্দ মতো পাত্রী খুঁজে এনেছেন। বাবার পছন্দের পাত্রী দেখে রিপনেরও খারাপ লাগেনি, তার পছন্দ হওয়াতে বিয়ে হয়েছে। স্বপন ইসলাম আর ফাতেমা বেগম ভেবেছিলেন তাদের পছন্দ করা পাত্রী মান্যগণ্য করবে। আজকালকার মেয়েরা শ্বশুর শাশুড়িদের একদম সম্মান দিতে চায় না। প্রথম বছর খানেক শান্তা নদীর মতো শান্ত থাকলেও আস্তে ধীরে সবাই এই শান্ত নদীর ঢেউ বুঝতে পারল। শান্তা কখনো তর্ক করে না, কিন্তু কথায় আছে না, গাছের উপর দিয়ে পানি ঢালি, নিচে দিয়ে গাছ কাটি। শান্তা ওই রকম। শ্বশুর শাশুড়ির সাথে কখনোই তর্ক না করলেও রিপনের কাছে উল্টাপাল্টা লাগিয়ে দেয়। শ্যামার সাথে উপরে উপরে ভালো হলেও মন থেকে একটুও পছন্দ করে না। শ্যামাকে বিয়ে দিয়ে বাড়ি খালি করতে পারলে যেন শান্তি। শান্তার এই শান্ত আচরণের ফলস্বরূপ রিপন আজকাল মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। শ্যামাকে কথায় কথায় তেড়ে মারতে আসে, গালমন্দ করে। ফাতেমা বেগম করুণ চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। শান্তা তার রুম থেকে বেরিয়ে শ্যামার রুমের দিকে তাকায়। শ্যামা আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গাইছে আর কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। গত কিছুদিন ধরে শ্যামা যেন একটু বেশি খুশি। ঠোঁটের কোণের হাসি শান্তার নজর এড়ায়নি। কি নিয়ে এত খুশি? শান্তা সন্ধানী চোখে এগিয়ে যায়। না না দিনি। শ্যামার গান বন্ধ হয়ে যায় আর চোখে তার ভাবির দিকে তাকিয়ে মুচকি হাসে। সুখী ভাবটা কোনোভাবেই মুখ থেকে সরছে না। সে চায় না শান্তা মুখের এই অভিব্যক্তি জানুক। সে শান্তাকে ভালো করে চিনে, এর মুখে মধু অন্তরে বিষ। শান্তা বলল, এত সাজো কেন সুন্দরী? শ্যামা মুখে হাসি ধরে রাখে, মাথা দুলিয়ে অভিনয় করে বলল, কলেজ যাচ্ছি না। তা বলো, আমি ভাবলাম কোনো প্রেমিক পুরুষের সাথে দেখা করতে যাচ্ছ কিনা। শ্যামা মনে মনে খুব চমকায়, কিন্তু মুখের ভাব রাখে ভাবলেশীন। দেখা করতে গেলে তুমি জানতে না? শান্তা বিছানায় বসে শ্যামার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে শ্যামার মুখের ভাব বুঝতে চাইছে, কিন্তু কিছুই বুঝতে না পেরে হতাশ হয়ে বলল, আমি জানবো? আমাকে কিছু বলো নাকি তুমি? প্রেম করলে তো বলবো। শান্তা ঠোঁট বাঁকিয়ে বলল, প্রেম করো না বললেই হলো? বিশ্বাস করি না। আসলেই আমাকেই তো বলবে। আমি ছাড়া তোমার সুপারিশ করবে কে? আমাকে ছাড়া আগাতে পারবে কি না? শ্যামা শান্তাকে আশ্বস্ত করে বলল, অবশ্যই বলবো। শ্যামা কলেজে চলে গেলেও শান্তা বসা থেকে উঠে না। তার মন বলছে শ্যামা প্রেম করে। এই বয়সটা সেও পার করে এসেছে। এমন উথাল পাতাল করা মানে এই কাহিনী আছে। শান্তার ইচ্ছে হলো রিপনকে বলে দেয়, তারপর ইচ্ছে মতো একটা মার দিক। ননদটাকে তার কালসাপ মনে হয়, অসহ্য। শ্যামা রাস্তায় এসে দাঁড়ায়। আজকে ফারিয়ার আগে এসে চলে এসেছে। ব্যাগ থেকে মোবাইল বের করে ফারিয়াকে ফোন দেয়। ফারিয়া জানায় সে নানার বাড়ি থেকে কলেজে যাবে। অগত্যা সে একা একাই কলেজের দিকে হাঁটে। হাঁটার এক পর্যায়ে রাব্বি এসে যোগ দেয়। শ্যামা হাসি মুখে রাব্বির সাথে কথা বলছে, অথচ রাব্বি কেমন নিশ্চুপ, উসখুস করছে। শ্যামা প্রথম থেকে রাব্বিকে লক্ষ্য করছে, কিন্তু মুখে কিছু বলছে
বলছে না। হঠাৎ রাব্বি শ্যামার পথ আটকে দাঁড়ায়। শ্যামা জিজ্ঞাসু চোখে তাকালে রাব্বি হড়বড় করে বলতো, ভালোবাসি শ্যামা। আজকে একা পেয়ে সত্যি নিজের অনুভূতি আটকাতে পারছি না। প্লিজ বন্ধু হিসেবে না দেখে জীবনসঙ্গী হিসেবে দেখো প্লিজ। শ্যামা জানতো রাব্বি তাকে পছন্দ করে, কিন্তু এভাবে বলার সাহস পাবে ভাবেনি। কিন্তু সে কিছু বলছে না, তার মুখে মুচকি হাসি, হি হি করে হাসছে না, এটাই তো অনেক। হাসার মূল কারণ হলো ফিরোজ। রাব্বির থেকে 2 হাত দূরে রক্তলাল চোখে তার দিকে তাকিয়ে আছে। রাব্বির বলা সবগুলো কথাই ভালো মতো ফিরোজের কর্ণগোচর হয়েছে। শ্যামাকে এভাবে হাসতে দেখে রাব্বি অবাক হয়। এভাবে হাসছো কেন? আমার জীবনসঙ্গী হবে? জবাব দাও। শ্যামা কিছু বলার আগে ফিরোজ রাব্বির কাঁধে হাত রাখে গম্ভীর গলায় বলল, জবাবটা আমি দেই। এমন রোমান্টিক মুহূর্তে এমন দামড়া ছেলের উপস্থিতি টের পেয়ে রাব্বি বিরক্ত হয়। ভ্রুকুচকে ফিরোজের মনোভাব বোঝার চেষ্টা করে। কাঁধের অংশে হাতের চাপ তীব্র হচ্ছে, সে সরে দাঁড়ায়। গম্ভীর মুখ ফিরোজকে এমন রক্তলাল চোখে তাকিয়ে থাকতে দেখে কেমন ভয় লাগে। শ্যামা তো ওনার বোন না, তাহলে এই বাধা প্রদানের মানে কি? সে বলল, ফিরোজ ভাই। ফিরোজ কঠিন গলায় কেটে কেটে বলল, কি রাব্বি, পড়ালেখা বাদ দিয়ে রাস্তা কেটে মেয়েদের বিরক্ত করা শুরু করলে নাকি? না ভাই, পড়ার জন্য কলেজেই যাই। শ্যামাকে এসব বললে কেন? এখন এসবের সময়? সেও আমাকে পছন্দ করে, তাই চাচ্ছিলাম। ফিরোজ সোজা রাগি চোখে শ্যামার দিকে তাকায়। মেয়েটা ভারী ধুরন্ধর, ভালোবাসি বলার পর থেকে কেমন নাকে দড়ি লাগিয়ে ঘুরানোর টাইপ ভাব নেয়। আর এখন কিনা রাস্তায় দাঁড়িয়ে প্রপোজ খাওয়া হচ্ছে। দেখো কেমন শয়তানের মতো হাসে। সে চোখ পাকিয়ে বড় বড় করে তাকায়। কি শ্যামা, পছন্দ করো? শ্যামার মুখে তখনও মিটিমিটি হাসি। ফিরোজের এই রাগী চেহারা তার কাছে ভালো লাগছে, কিন্তু এই প্রশ্নের জবাব উল্টাপাল্টা দিলেই সমস্যা হবে, যা শ্যামা চায় না। ফিরোজ তার কাছে কোহিনূরের মতো দামি, যা সে অনেক সাধনার পরে নিজের আয়ত্তে আনতে পেরেছে। সুতরাং এখন এসব হেলাফেলায় ফিরোজের মনক্ষুণ্ণ করা যাবে না। শ্যামা মুখের ভাব সিরিয়াস করে মাথা নেড়ে বলল, না না, আমি পছন্দ টছন্দ করি না, ও মিথ্যে বলছে। ফিরোজ রাব্বির দিকে তাকিয়ে বলল, শুনলে তো, খালি খালি মেয়েদের বিরক্ত করা ছেড়ে দাও, যাও কলেজে যাও। রাব্বি দুঃখী চোখে শ্যামার দিকে তাকায়, তারপর আস্তে করে কলেজের দিকে চলে যায়। রাব্বি চলে যাওয়ার পরে ফিরোজ শ্যামার দিকে তাকায়, কিছু না বলে হনহনিয়ে চলে যায়। শ্যামা কয়েকবার পিছু ডাকে কিন্তু তাকায় না। ফোন দিলে ফিরোজ ফোন কেটে কাটা কাটা অক্ষরে লেখে ফোন দেবে না। ফিরোজ তার জীবনে আদর ভালোবাসা কমই পেয়েছে। সারা জীবন তুচ্ছতাচ্ছিল্য পেয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। সবাই যখন এমন করতো তখন ফিরোজ বুঝে গিয়েছিল যে তার আর ভালোবাসা পাওয়া হবে না। সে চুপ হয়ে গিয়েছিল। মা না থাকলে যেন কারো আদর পাওয়া উচিত না। ফিরোজ এভাবে জীবনের 30টা বছর পার করে দিয়েছে। হঠাৎ করে শ্যামার এমন পাগলামি, মন কেমন করা ভালোবাসা তার কেমন দম বন্ধ লাগে। এত পাগল পাগল উড়ো আদর যে তার কামনারও বাহিরে ছিল। জন্ম থেকে অবহেলা পেয়ে আসায় ফিরোজের অভ্যাস। হঠাৎ করে শ্যামা এই অভ্যাস পরিবর্তন করে দিচ্ছে। এই যে এখন বাজে রাত 2টা, শ্যামা অনবরত ফোন মেসেজ দিয়েই যাচ্ছে। কেন এত গুরুত্ব দিতে হবে, এত ভালোবাসতে হবে কেন? মেয়েটা হয়তো ভাবছে সকালের ঘটনাটাকে ভিত্তি করে সে ফোন ধরছে না, কিন্তু আসল কারণ হচ্ছে সে ব্যস্ত ছিল। সে বিবশ চোখে তাকিয়ে ফোন রিসিভ করে। ফোন রিসিভ করে বালিকার কণ্ঠে কান্নার শব্দ শুনতে পায়। ফিরোজ চোখ বন্ধ করে শুয়ে থাকে। মেয়েটা এমন কেন? কি চায় ও? অন্য সব প্রেমিকদের মতো সারাদিন ফোন দেয় না বলে এই কান্না, নাকি রাব্বির সাথে দেখে কিঞ্চিত রাগ দেখিয়েছে বলে এই কান্না? সে কিছুক্ষণ পরে বলল, তুমি কান্না ছাড়া কি পারো শ্যামা? শ্যামা সেই সন্ধ্যা থেকে ফিরোজকে ফোন দিয়ে যাচ্ছে, অথচ লোকটা ফোন ধরার কোনো নাম গন্ধ নিচ্ছে না। সে আসলে রাব্বিকে পছন্দ করে না। মানুষের মনে কি চলে তা কি কেউ জানতে পারে? এর অপরাধ তাকে দেওয়া হচ্ছে কেন? ফিরোজ কেমন যেন ফোন দেয় না, অন্য সবার মতো আদুরে করে ডাকে না। সব মিলিয়ে শ্যামার ঠোঁট ফুলিয়ে কান্না আসে। তার অবুঝ মন বেশি বেশি ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে। ফিরোজের গলার স্বর শুনেই শান্তি লাগে। নাক টেনে নিয়ে বলল, কতগুলো ফোন দিলাম। ফিরোজ আস্তে করে বলল, ব্যস্ত ছিলাম। শ্যামা মরিয়া হয়ে জানালো, আমি সত্যি রাব্বির ব্যাপারে কিছুই জানতাম না, আমায় বিশ্বাস করেন প্লিজ। ফিরোজ ছোট করে বলল, করি। শ্যামা কথা বলে না, চুপচাপ কাঁদে। এই ছেলেটাকে ভালোবেসে তার মন ভরে না, একটুও না। শোনেন, বলো। আপনি আমাকে ফোন দেন না কেন? তা তো আমি ফোন দিলাম, আপনি না। না, আমার মন ভরে না তো আপনাকে ভালোবেসে। ফিরোজ চোখ বন্ধ করে হাসে। কিভাবে ভালোবাসলে মন ভরবে? শ্যামা ফিরোজের হাসির শব্দ শুনে দেখা হলে বলবো। শ্যামা থেমে বলল, আমাকে একটু আদর করে ডাকুন না। ফিরোজ জানে শ্যামা জেদি, নিজের জিনিস জোর করে আদায় করে নিতে পারে। সে আসলে প্রেমিক হিসেবে আদর মাখা সুরে ডাকে না, অথচ মেয়েরা এমন চায়। কি বলবো? যা ইচ্ছা। শ্যামা পাখি আমার বুকে আসবে? শ্যামা খিলখিল করে হেসে বলল, ছি ছি, প্রথম ডাকে কাছে ডাকার ধান্দা। শ্যামার কথা শুনে ফিরোজ হাসে। কি করব? 30 বছরের পুরুষের থেকে আর কি শুনবে? আমার তো বয়সটাই কাছে টাকার। এই টিনেজের মতো প্রেম আমার দ্বারা হবে না।
শ্যামা আস্তে করে বলল, আবার ডাকেন তো। এই ছোট মেয়েটা তাকে আয়ত্তে নিয়ে যাচ্ছে। সে শ্যামার কথা কেমন বশীকরণের মতো শুনে। তার বয়সের সাথে এসব আদুরে ডাক কেমন বেমানান, কিন্তু ফিরোজ চোখ বন্ধ করে প্রেমিকাকে জিতিয়ে দিতে চায়। যান। ব্যাস এইটুকু ডাকেই শ্যামা সুখে সুখে উড়ে যেতে ইচ্ছা করলো। অনেকের কাছে এই ছোট ডাকটা সামান্য হলেও তার কাছে আকাশের চাঁদের মতো দামি। তার বয়সটাই যে এমন আবেগী। সে আবেশে চোখ বুজে ছোট গলায় বলল, ফিরোজ জানে শ্যামা তার জন্য কতটা পাগল, কতটা মরিয়া। শ্যামাকে এই সামান্য কথাতেই যদি সুখী করা যায় তাহলে সে রাজি। গলায় মধু মিশিয়ে মধুরাজা ঝংকার তুলে ডাকে, আমার পাখি কি জানে আমি আমার চড়ুই পাখিকে কত ভালোবাসি? শ্যামা ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। কান্না কান্না গলায় বলল, জানি তো। এইটুকু সুখে কেউ কেঁদে দিতে পারে? শ্যামাকে যদি ফিরোজ নিজের সর্বস্ব উজাড় করে ভালোবাসে তাহলে মেয়েটা কি সুখে সুখে স্ট্রোক করে ফেলবে নাকি? সে অবাক হয়ে বলল, কাঁদো কেন? শ্যামা সন্তর্পণে ফিরোজের এই প্রশ্ন এড়িয়ে যায়। সে ভীষণ আদুরে গলায় বলে, আপনি আমার রাজা, মধু রাজা। এই বাচ্চা মেয়েটার কথাগুলোতে এত সুখ শান্তি। ফিরোজ বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।